কাজ আর কাজ, কাজ দিয়ে যেন জীবনটা একেবারে পরিপূর্ণ হয়ে থাকে আমাদের এই ব্যস্ততম জীবনে। যত দিন যাচ্ছে নারী পুরুষ নির্বিশেষে ভীষণ কাজ করতে হচ্ছে এবং কাজময় একটা ব্যস্ত জীবনে ছোট্ট করে একটু অবসর খুঁজতে পারাটা যেন একটা বিলাসিতা হয়ে পড়েছে। সেরকম একটা সময়ে কাজ কিন্তু ভীষণ দরকারি। কাজকে ফেলে দেওয়ারও যেমন কোনো বিকল্প নেই এবং আমার মনে হয় যে কাজকে ফেলে দেওয়ার কোনো অপশন নেই এবং কাজ করবার কোনো বিকল্প নেই এবং সেটার সাথে সাথে একটুখানি অবসর খুঁজেও কিন্তু নিতেই হবে। কাজের ফাঁকে ফাঁকে খানিকটা ঘোরাঘুরি কাজকে যেন আরও স্বতঃস্ফূর্ত করে দেয়। আপনার কি মনে হয় সেটা আপনার কাছ থেকে জানবো। আজকের বিষয়টা আপনি খানিকটা বুঝে গেছেন তাই না? আমি শুরুতেই এসে জানিয়ে দিয়েছি কাজের ফাঁকে ঘোরাঘুরি হলো আজকের বিষয়। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায় আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং অবশ্যই জানেন লেডিস ক্লাবের আড্ডা মানেই নারীদের মিলন মেলা। আড্ডার একটা সুন্দর মহল তৈরি হয়ে যাওয়া এবং 3 জন নারী বন্ধু আছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমাদের সাথে শুরুতেই যিনি আছেন তার নাম হলো তাসমি চৌধুরী। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক উইমেন আইজিএফ। তার পাশে আছেন শাহিনা আক্তার জাহান, তিনি উদ্যোক্তা। তার উদ্যোগের নামটাও বেশ সুন্দর, গোল্ডফিশ আর্ট অন ক্যানভাস। এবং তার পাশে আছেন শেফালি হক মিতু, তিনিও একজন উদ্যোক্তা। তার এই উদ্যোগের নামটা বেশ মজাদার, হিরিকের পণ্য। 3 জনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই তাসমি আপুর কাছে এসে জানতে চাই লেডিস ক্লাবে আসার অনুভূতিটা কেমন? শুরুতে লেডিস ক্লাব এবং তার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সাথে যে বন্ধুরা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভালো অনুভূতি, চমৎকার অনুভূতি। কাজ নিয়ে তো আমরা কথা বলি, এখন কাজের বাইরেও একটা বিষয় নিয়ে আড্ডা দিব, এটা তো অনেক মজাদার বিষয়। এবং আজকে কিন্তু এই যে কাজের ফাঁকে একটু ঘোরাঘুরির মতোই হচ্ছে তাই না? কাজের ফাঁকে আজকে আমরা 4 জন মিলে আড্ডা দিচ্ছি এবং এই 4 জন ছাড়াও আরও অনেক মানুষ আছেন যারা আড্ডা দেবেন আমাদের সাথে, তাদেরকেও ডেকে আসবো। তার আগে আমরা একটু এসে শাহিনা আক্তার আপুর কাছে জানতে চাই লেডিস ক্লাবে এসে কেমন লাগছে? অসাধারণ অনুভূতি। আপনাকে এতদিন স্ক্রিনে দেখেছি, আজকে সামনে দেখছি, উজ্জ্বল একটা মানুষ, উপস্থাপিকা, ভীষণ ভালো লাগছে। আর সবাইকে অনেক ধন্যবাদ। এটা আমার দ্বিতীয়বার আসা, এর আগে এসেছিলাম নেক্সাস শপিং জোনে। জি, ভীষণ ভালো লাগছে। আমাদেরই আরেকটা আয়োজনে এভাবেই কিন্তু আমাদের একটা পুরো পরিবার নেক্সাস টেলিভিশনের গড়ে উঠছে প্রতিনিয়ত। এবং লেডিস ক্লাব আসলে সকল নারীদের নিজেকে বহিঃপ্রকাশ করা বা তুলে ধরবার একটা জায়গা। এটা আসলে আমাদের জন্য ভীষণ আনন্দের একটা জায়গা। আমরা আসবো একটু শেফালি হক মিতু আপুর কাছে, এসে জানতে চাই একই অনুভূতি কেমন? ধন্যবাদ আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমি ধন্যবাদ দিব জাকিয়া সুলতানা আপুকে এবং নকশিকাঁথার মাঠ যে ফাউন্ডার আছে গাজী রনি আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর সত্যি আমি এতদিন আমি শুধু জাস্ট ফেসবুকেই দেখেছি বা অনেক লাইভ দেখেছি যে ভাল লাগছে কখন যাব সব মিলিয়ে চলে আসলাম। একটা আগ্রহ ছিল এই লেডিস ক্লাবের প্রতি আলাদা করে। আমি একটু আরেকটা, আপনি যেহেতু বললেন এই কথাটা, আমি একটু জানতে চাই যে লেডিস ক্লাব কেন আলাদা মনে হয় এবং এখানে আসার যে একটা আগ্রহ, সেই আগ্রহটা আসলে কেন তৈরি হয়েছে বলে মনে হয় আপনার? আমার মনে হয়েছে এখানে আসলে নিজের বলার মতো একটা সুযোগ আছে, মন খুলে কথা বলা যায়, অনেক বন্ধুরা থাকে, আড্ডা দেওয়া যায়, ওই সব কিছু মিলে। তাহলে বন্ধুদেরকে ডেকেই নিতে হবে অবশ্যই, আমাদের বন্ধুরা ছাড়া আড্ডাটা একেবারেই অসম্পূর্ণ। দেশের নানান প্রান্ত থেকেই শুধু নয় বরং পৃথিবীর নানান প্রান্ত থেকে নেক্সাস টেলিভিশনের জুমের আড্ডায় অনেক বন্ধুরা প্রতিনিয়ত যুক্ত হন ঠিক সন্ধ্যে 6টা থেকে 7:30। আমার মনে হয় না এত বড় আড্ডা আর কোথাও হয়। নেক্সাস টেলিভিশনেই নারীদের আড্ডা দেবার একটা অনন্য জায়গা এবং সেখানে এসে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। এবং দেশ এবং আমার মনে হয় যে কোনো জায়গায় কোনো বাধা নয়, যেখান থেকেই আপনারা চান আপনি একটুখানি ইন্টারনেট কানেকশন পেলেই চলে আসতে পারেন আমাদের এই সরাসরি সম্প্রচারিত আয়োজন। আপনারা একই সাথে দেখতে পাচ্ছেন টেলিভিশনে, আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা এই পর্যায়ে এসে তাসমি আপুর কাছে জানতে চাই উইমেন আইজিএফ সম্পর্কে এবং সেখানে আপনি আছেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। তো সেই যে একটা দায়িত্ব এবং এই কাজের সাথে সম্পৃক্ততা, এই জার্নিটা সম্পর্কে শুনি। হ্যাঁ, উইমেন আইজিএফ উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। আপনাদের যে আজকে অনুষ্ঠান লেডিস ক্লাব এবং কিছুক্ষণ আগেই আপনি বললেন যে জুমের মাধ্যমে সব বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বা দেশের বাইরে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারবে। এটা আসলে কিন্তু খুব সাধারণভাবে ইন্টারনেটের মাধ্যমেই সম্ভব হচ্ছে। আর এই যে ইন্টারনেটের মাধ্যমে আমাদের সাথেও যুক্ত হতে পারছে সবাই, ক্যামেরার বাইরে থেকেও
তো এটা এই যে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে সেই জায়গাটা নিয়ে আমরা আসলে কাজ করছি উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। ইন্টারনেটের ক্ষেত্রে বিভিন্ন নারীদের সুবিধা বা ইন্টারনেটের মাধ্যমে নারীরা যদি কিছু বাড়তি সুবিধা নারীদেরকে যদি পাইয়ে দেওয়া যায়, এইসব কাজ নেই। তো আমি উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরামের পাশাপাশি আসলে আমি বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপক হিসেবে আছি, নাট্যশিল্পী হিসেবে আছি, আমি আরণ্যক নাট্যদলে মঞ্চ নাট্যকর্মী, এবং আমি ডাবিংয়ের কাজ করি, আমি ফ্রিল্যান্স ভয়েসের কাজ করি। তো সবগুলো সেক্টরে একটু একটু করে কাজ করে তারপর আপনাদের যে আজকের বিষয় কাজের ফাঁকে আড্ডা এগুলো বের করি। আর আমাদের যে উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, এটা হচ্ছে যে আপনার বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, এটা ইউনাইটেড নেশনের সাথে সরাসরি যুক্ত একটি প্রজেক্ট। তো তারই একটি অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশের উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। আচ্ছা, হ্যাঁ, জাতিসংঘের সাথে সরাসরি কাজ করছে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। আমরা বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সাথে কাজ করছি। আমাদের এখানে এসডিজিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে একটা মানে লক্ষ্য আছে, যেখানে 17টি লক্ষ্য আছে। যে লক্ষ্যটি আপনার মোটামুটি প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরাই জাতিসংঘের সাথে এই 17টি লক্ষ্য আপনার সম্পূর্ণ করতে একটি চুক্তি করে। তো সেই চুক্তির মাধ্যমে আমরাও এসডিজির 5 একটা ধারা আছে, সেখানে আছে মহিলাদের ইন্টারনেটের বিভিন্ন বিষয় সম্পর্কে। আচ্ছা, আমরা মূলত সেই জিনিসটি ফোকাস করে কাজ করছি। এখন তো ইন্টারনেট শেখাটা একেবারে মৌলিক চাহিদার কাছাকাছি সমান গুরুত্ব পেয়ে যাচ্ছে, কারণ এটা ছাড়া আসলে জীবন চলছে না। মূল বক্তব্য হচ্ছে যে এটা মৌলিক চাহিদার মধ্যেই পড়ে যাচ্ছে। যেভাবে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এরকম আমরা যে শুনে এসেছি, এখন কিন্তু ইন্টারনেট তাই। এটা ছাড়া এখন কোনো কিছুই করা সম্ভব হবে না। সেক্ষেত্রে যদি মহিলারা কিছু একটা সুবিধা আমরা পাই কাজের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, বা অলরেডি আমরা দেখেও আসছি যে গ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় ইন্টারনেটের মাধ্যমে কিন্তু মহিলারা এখন অনেক কাজ করে আসছে, এটা তো আমরা এখন দেখছি। তো আরেকটু যদি সুবিধা হয় বা ইন্টারনেট বিষয়ে বিভিন্ন সচেতনতার বিষয় আছে, কিন্তু এখনও এটা আপনার কিন্তু শহর বা গ্রাম না। তো আমরা মূলত উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম অ্যাডভোকেসি পলিসি লেভেলে কাজ করি। সেখান থেকে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারে এটার প্রয়োগ সব কিছু যদি একটু তাদেরকে আরও সচেতন করা যায়, এটা আমাদের মূল লক্ষ্য। আমাদের এই সামনেই 4র্থ সম্মেলন হবে। আমরা অলরেডি 3টা ফোরাম করে ফেলেছি উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরামের। বাহ, তাহলে তো বেশ চমৎকার একটা বড়সড় পরিবার আপনার, এবং একটা বড়সড় উদ্যোগ হাতে নিয়ে আপনারা মাঠে নেমেছেন। হ্যাঁ, আমার ফোরামগুলোতে আমি বিআইজিএফ বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম যেটা, তার সাথে আমি একদম শুরু থেকে আছি। আমি বেসিক্যালি মডারেটরের দায়িত্ব পালন করেছি এবং শুরু থেকে আমি উপস্থাপনার দায়িত্বে ছিলাম। পরে আমি আস্তে আস্তে উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সাথে যুক্ত হয়েছি, সেখানেও আমি মডারেটরের দায়িত্ব পালন করেছি এবং এখন তো যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি। আর আমাদের ফোরামে কিন্তু আমি শুরু থেকেই এই যে যেহেতু উইমেন, পুরুষরাও অবশ্যই আসতে পারবে, তাদেরকেও অবশ্যই জানা দরকার। তো আমি কিন্তু আমার ফ্যামিলি দেখা যাচ্ছে যে আমার মা থেকে শুরু করে, আমার মেয়ে থেকে শুরু করে, আমার বন্ধু বান্ধব, আমার আশেপাশে প্রতিবেশী, আমি কিন্তু সবাইকে আমাদের ফোরামে সবসময় যুক্ত করার চেষ্টা করি। কোনো মানে বয়সের কোনো কিছু নির্ধারণ এবং সকল নারী দ্বারা যে প্রোডাক্টিভিটি সম্ভব, এবং সব বয়সী সব শ্রেণীর মানুষরা যে আসলে কাজ করে দেশের অর্থনীতিতে তারাও একটা ভূমিকা রাখতে পারে, সেটা বেশ চমৎকার একটা উদ্যোগ। আরো শুনবো অবশ্যই। আমরা এই পর্যায়ে এসে একটু শাহিনা আক্তার জাহান আপুর কাছে আসি। তার যে উদ্যোগের নাম গোল্ডফিশ আর্ট অন ক্যানভাস। গোল্ডফিশ শব্দটা ব্যবহার করেছেন। গোল্ডফিশ নাকি বারবার ভুলে যায়, একবার খেয়ে ও আবার খেতে থাকে, এবং ওর ভুলও মনের জন্য আসলে গোল্ডফিশ বেশ পরিচিত। সেটার সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা? সেটা তো গোল্ডফিশের একটা চরিত্র, বাট গোল্ডফিশের সাথে আমার মানে প্রায় 20 বছরের একটা ইয়ে আছে, এই কারণে যে আমি একটা অ্যাকোরিয়াম গিফট পেয়েছিলাম। আচ্ছা, তো সেটাতে আমি যখন ঢাকার বাইরে ছিলাম আর কি, তো ঢাকা থেকে আমি গোল্ডফিশগুলো কিনে নিয়ে যেতাম ওই অ্যাকোরিয়ামটাকে সাজানোর জন্য। তো প্রায় 20 বছর আমি এই গোল্ডফিশের যত্ন আমি আর আমার হাজবেন্ড মিলেই করতাম। তো ঢাকায় যখন শিফট করি ওইটার আমার রাখা হয়নি আর কি। তো 2019-এ যখন আমি ট্রেনিং করলাম, করলাম হ্যান্ড পেইন্টের উপরে, তখন একটা পেজ খুলবো। তো আমার মেয়ে বলল যে কি নাম দেওয়া যায়, মানে খুব কমন কিছু নামই সারাক্ষণ ঘুরছিল আর কি। তো কমন নামগুলো ভালো লাগছিল না। তো আমি কি করব, আচ্ছা ঠিক আছে, গোল্ডফিশ দিয়ে কোনো কিছু করা যায় কিনা, কারণ গোল্ডফিশের সাথে আপনার একটা সম্পর্ক এবং ওর যে রঙিন চলাফেরা অ্যাকোরিয়ামের মধ্যে সারাক্ষণ, ওগুলো খুব এনজয় করতাম।
খুব মানে ভালোবাসতাম আর কি, কালারফুল যে মাছগুলো আর কি, ওদের চরিত্র সম্বন্ধেও জেনে ফেলছিলাম যে সারাক্ষণ তো ওদেরকে খাবার দেওয়া, এই করা সেই করা। গোল্ডফিশ 3 সেকেন্ড পর পর তার ভুলে যায়, মেমোরি ভুলে যায়। যাই হোক, সেটা এটাও বেশ আদুরে একটা কোয়ালিটি, আমার আদুরে একটা কোয়ালিটি, ভুলে যায় সারাক্ষণই তাদের মানে এমন জায়গায় ছিল আমার অ্যাকোয়ারিয়ামটা, মানে ঘরে ঢুকলে ওটা দেখা যেত। তো ওইগুলো খুব ইনভলভ ছিলাম ওটার মধ্যে। তো গোল্ডফিশ আর্ট অন ক্যানভাস, গোল্ডফিশ নামটাই আমার কেন জানি খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ, আপনার গোল্ডফিশের সাথে আমারও একটা সম্পর্ক আছে। আমাকে আমার বন্ধু বান্ধবরা সবাই গোল্ডফিশ বলে ডাকে, কারণ আমিও বারবার ভুলে যাই, সবকিছু আমি ভুলে যাই। তো বেশ চমৎকার একটা নাম। আমারও তাই, গোল্ডফিশের মতোই অবস্থা। বাহ, তাহলে আপনি আমি এক। হ্যাঁ, তাই আমাদের ফ্যামিলিটা সবাই নামটা খুব পছন্দ করলো, আমার ছেলে মেয়ে সবাই। ওদেরকেও জিজ্ঞেস করলাম কেমন হলো, যদিও নামটা একটু বড়, কারণ উদ্যোগের নাম সাধারণত ছোট হলে খুব সহজেই করা যায়, কিন্তু আমি আর কিছু করতে পারছিলাম না আর কি। এটা আমার মনে হয়েছে যে ওটা আসলে স্বকীয়তাটা দরকার। তো সেক্ষেত্রে আপনার মন যা বলেছে সেটা আপনি করতে না পেরে যদি ব্যবসায়িক নানান রকম অ্যাঙ্গেল থেকে চিন্তা করে যেটা আসলে প্রচলিত সেই ধারাতেই যেতেন, তাহলে হয়তো মন থেকে অত ভালোবাসা নাই বা আসতে পারতো না। এই গোল্ডফিশ নামটার জন্যই হয়তো এই আয়োজনটার প্রতি আপনার এত আগ্রহ বেশি। চমৎকার, আরো শুনবো অবশ্যই। আমরা শেফালি হক মিতু আপুর কাছে আসি। হিরিকের পণ্য কবে শুরু হলো, কিভাবে শুরু হলো, কেন এই নাম শুনে? আচ্ছা, থ্যাংক ইউ আপু। আমার এই পথ চলা হলো, আমি 2015 থেকে আমি জবে ছিলাম আর কি। হ্যাঁ, 2015 থেকে 2023 মানে আমার জব লাইফ ছিল। অ্যান্ড জব লাইফ একটা একরকম ব্যাপার, আর হচ্ছে বিজনেসে এসে দেখি যে এটা আসলে আরেক রকম ব্যাপার। তবে আমি এটা বলবো যে আমি এই বিজনেস প্ল্যাটফর্মে এসে মানে আমার এটাই ভালো লাগছে, মানে আমার অনেক স্বাধীনতা। হ্যাঁ, আমি গত বছর আমার ভাই আমাকে জানুয়ারি মাসে বললো আর কি যে ও বাইরে থাকে, ওর নাম সুহেল। তো ও বলল যে তুমি তো জব করছো অনেক বছর, এখন তুমি একটা বিজনেসে একটু দেখো। আমার হাজব্যান্ড সেও আমাকে বলল যে বিজনেস ভালো, তুমি একটু বিজনেসের দিকে একটু দেখো। তারপরে হঠাৎ করেই মানে প্ল্যান হলো, আমি আমার হাজব্যান্ডকে বললাম তাহলে কি করা যায়, বললো যে একটা পেজ খুলে ফেলো। তারপরে হচ্ছে পেজ নাম দেখছিলাম কিন্তু চয়েস হচ্ছিল না যে কোনটা নিব। তারপর আমার বোন আছে ছোট, ওকে বললাম, ও অনার্স পড়ে আর কি, তো ওকে বললাম, তো ও আমাকে বলল যে এই নামটা নেওয়া যায়, হিরিকের পণ্য। তারপরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে হিরিক মানে তো একটা তাড়াহুড়ো লেগে যাওয়া, আপনার প্রচুর প্রোডাক্ট আসে আর চলে যায়। সত্যিই তাই, হ্যাঁ একদম সত্যিই তাই। আমার অনলাইন থেকে অফলাইনে খুব সেল হয় আপনাদের দোয়ায়, খুবই। মানে আমি অফলাইনে আপনার দেখে শুনে পণ্য আসলে মানুষ বেশি নিতে পছন্দ করছে। খুবই, একদমই। মানে আমি জাস্ট নিয়ে এসে আমি জাস্ট একটু বলি, অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমি জাস্ট নক করি, জানিয়ে দিই যে এগুলো এসেছে। তখন দেখা যায় যে হ্যাঁ আপু এটা না এটা নিব, এটা বলেন কখন আসবো, মানে ওইভাবে না হয়ে যায় আসলে, মানে কভারেজ হয়ে যায় আমার। সেই ক্ষেত্রে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে পারি। সেই প্রশ্নটা এরকম যে দেখা যাচ্ছে যে একটা কাস্টমার বেস যদি আপনি ডেভেলপ না করেন, যে এই যে আপনাকে আমি একটা পণ্য দিচ্ছি, তারপরে আপনার অনেক কাস্টমার হয়ে না গেলে তারা কিন্তু ওই যে ভরসার জায়গাটা পায় না। তো আপনি যখন প্রতিনিয়ত নতুন প্রোডাক্ট আসছেন, ওই কাস্টমার বেসটা তৈরি হয়েছে বলেই মেসেজটা দিচ্ছেন, অমনি তারা এসে আপনার কাছে প্রোডাক্ট নেবার জন্য ছুটে ছুটে চলে আসছে। তো যারা নতুন ব্যবসায়ী আছেন তারা অনেকে আসলে স্ট্রাগল করেন যে আমি আসলে কাজটা শুরু করছি, কিন্তু আমার কাস্টমারের সাথে কেন সম্পর্কটা ওরকম হচ্ছে না, বা আমার ব্যবসা কেন অত বেশি চলছে না। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে যে আমি কাজটা করব এবং যাতে আমার কাস্টমারের সাথে আসলে কি ধরনের সম্পর্ক বজায় রাখা উচিত, কিভাবে তৈরি হয় এই বন্ডিংটা? আসলে আমি বলবো যে কাস্টমার রিলেশনশিপ এটা আসলে মেইন একটা ইস্যু। হ্যাঁ, এটা একটা ইস্যু। আর হচ্ছে ব্র্যান্ডিং। হ্যাঁ, আমি একটা ড্রেস নিয়েই আসলাম, এখন এটার আসলে কোয়ালিটিটা কেমন, এবং যে কাস্টমার নিচ্ছে সে আসলে কি কমফোর্ট। হ্যাঁ, এই যে এইটা ব্র্যান্ডিংটা এনশিওর করাটাই হচ্ছে আমার কাছে মনে হয় এটা হচ্ছে, এবং কাস্টমারকে বুঝতে পারা যে ওনারা আসলে চাচ্ছে কি, এবং কাস্টমার ডিমান্ড, দিস ইজ কল্ড কাস্টমার ডিমান্ড, যে কাস্টমার আসলে কি চাই। আমি এখন বসুন্ধরা যদি যাই, আমি চাইলেই আমি বাটিক নিতে পারবো না। হ্যাঁ, কিছু বাটিক থাকে যে 800 থেকে 1000 রেঞ্জে, আমি চাইলেই কিন্তু ওখানে নিতে পারবো না, কারণ ওই এরিয়ায় গেলেই আমাকে মিনিমাম ভাবতে হবে যে একটু হাই রেঞ্জ এবং কটনের মধ্যে নিতে হবে, যেহেতু এখন খুবই গরম। হ্যাঁ, ওই প্লেস বুঝে আসলে মানে আমাকে সেল করতে হবে, এবং ওইখানকার যে পিপল আছে, লেডিস যারা আছে, তাদের একটা নিজস্ব একটা চয়েস অবশ্যই আছে। মানে আমাকে ওই চয়েসটাও ভাবতে হবে যে আমি চাইলেই একটা লাল কালার নিতে পারবো না, বা চাইলেই আমি কালোটা নিতে পারবো না। হ্যাঁ,
ওই চয়েসটাও আসলে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো মানে আপনি দেখা যাচ্ছে যে আপনি যার কাছ থেকে নিচ্ছেন তিনি দেখা যাচ্ছে যে এই রংটা ওই রংটা আপনাকে বুঝিয়ে দিল, কিন্তু আপনি সবসময় মাথায় রাখেন যে আমার কাস্টমার তো এটা নেবে না, সেই ক্ষেত্রে আপনি সেইগুলো আসলে অ্যাভয়েড করেন বা এরকমও কিছু আছে অবশ্যই। এরকম হয়, আমাকে বলে যে আপু এটাই নিয়ে নিন, চারটা তো মানে চারটা এক সেট হয় আর কি, তো বলে যে আপু চারটা এক সেট। তখন কি হয়, আমি জাস্ট প্রথমে আমি কালারটা দেখি, আমাকে হোয়াটসঅ্যাপে যখন ছবি দেয় কালারটা দেখি, আমি ওই কালারটা জাস্ট যদি আমার কাছে মনে হয় যে না এটা আসলে চয়েসে যাচ্ছে না, তখন আমি ওইটাকে আমি বলি যে ভাই এটা হবে না, আমাকে কালার আর একটু চেঞ্জ করে দিন, কারণ আমি জানি যে আমার কাস্টমার কি চায়। হ্যাঁ, তাদের সাথে একটা সম্পর্ক তেমনই হয়ে গেছে যে এই ম্যাটেরিয়াল হলে উনি পরবে না, ওই ম্যাটেরিয়াল ওনাকে এনে দিলে উনি এখনই নিয়ে চলে যাবে। একদম। বাহ, চমৎকার। ব্যবসায়িক জীবনটাও আসলে বন্ধুত্ব করবার একটা জায়গা, আসলে এখানেও বেশ একটা ভালো বন্ধুত্ব হয়। আপুর কাছেও শুনবো, দুজনের কাছ থেকে কিছু জানবার আছে অবশ্যই এই বিষয়ে। আমরা তার আগে এখন একটু বিরতির সময় যেহেতু হয়ে গেছে, একটা ছোট বিরতি নিয়ে নিই, ফিরে এসে আরো অনেক কথা হবে, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আরও একবার চলে আসলাম, এবং এসে যখন আমরা আছি এই আয়োজনে, সেটা আপনি জানেন যে লেডিস ক্লাবে আছি আমরা, নেক্সাস টেলিভিশনে, নারীদের আড্ডা দেবার একটা জায়গা, এবং সেখানে এসে অনেক অনেক আড্ডা দিতে হবে, সেটা তো আছেই, এবং সেখানে আপনার স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন সেটা খুব দরকার। তো সেই ক্ষেত্রে আপনারা আড্ডা দেওয়ার জন্য নিশ্চয়ই আর দেরি করবেন না, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। একটা খুব সুন্দর বিষয় যাচ্ছে, কাজের ফাঁকে ঘোরাঘুরি। কাজ নিয়ে অনেক কথা হয়েছে, ঘোরাঘুরি নিয়ে কথা বলাটা আমাদের সবারই ভীষণ পছন্দ। আমি জানি যে আপনারাও ঘুরতে ভীষণ পছন্দ করেন, সেই গল্পগুলো নিয়েই জুমের আড্ডায় চলে আসবেন। এসে একটা বিষয়ে জানতে চাই, সেটা হলো শাহিনা আক্তার আপুর কাছে, আপনার কাছে এসে যেটা জানতে চাই যে কাজের আগে কিংবা যে কোনো একটা কাজের জন্য ইন্সপিরেশন পেতে আপনার কি মনে হয় যে ঘোরাঘুরিটা আসলে দরকার, বা নিজেকে একটু রিল্যাক্সড রাখাটা খুব দরকার, কিংবা যে কোনো একটা ডিজাইন করবার আগে আসলে কি করেন সেটাও শুনি। হ্যাঁ, এগুলোর জন্য আসলে একটা সেট আপ করতে হয় মনে মনে, আমার ব্রেনের মধ্যে। যেমন আমি একটা শাড়িতে করব, শাড়ির কালারটা কি, অনেক দিন চিন্তা করি যে এই শাড়ির কালারটা এরকম, তাহলে আমার এটার মধ্যে কি ডিজাইন করা ভালো, কতটুকু ডিজাইন হবে, কি ডিজাইন হবে, সারাক্ষণ চিন্তা করতে থাকি। চিন্তা করার পরে যখন আমার মনে হয় যে এটা এরকম সেট আপটা এরকম ঠিক আছে, তখন আমি কাজে হাত দিই, তার আগে আমি হাত দিতে পারি না। মানে শাড়িটা মেলে ধরলাম আর কাজ শুরু করলাম, ওইটা আমি পারি না। মানে আপনার হলো এক একটা শাড়িকে এক একটা মাস্টারপিস বানানোর যে আগ্রহটা, সেটা আপনার খুব মনোযোগ দিয়ে করতে হয়, তাই তো? খুব মনোযোগ দিয়ে করতে হয়, এবং অনেকদিন টাইম নেই আমি। তো সেই ক্ষেত্রে আপনি এই যে আমি জানতে চাই যে কোনো বড় একটা প্রজেক্ট আসছে সামনে, যে সামনে আমাকে অনেক বড় একটা কাজ ধরতে হবে, বা আমি খুব এক্সেপশনাল কিছু করতে চাই, তো তার আগে নিজেকে রিল্যাক্স করেন কিভাবে, এবং ঢাকার ভেতরে কোথায় ঘোরাঘুরি হয়, বা বাইরে কোথাও যেতে হয় কিনা? বাইরে কম যাওয়া হয়, বাট ঘোরাঘুরি করতে হয় কারণে যে আমি যখন ঘোরাঘুরি করতে যাই, মানে কেনাকাটা করতে গেলাম, এখন একটু রিল্যাক্স থাকি বেশি, কারণ ছেলে মেয়ে আপাতত দেশের বাইরে আছেন, ওরা পড়াশোনা করছে, তো যার জন্য আমার বাসার কাজের চাপটা একটু কম, তা যার জন্য আমি রিল্যাক্স থাকি। যেমন মেলা করব, মেলা করার আগে তো হিউজ পরিমাণ কাজ করতে হয়, তো সেই কারণে তখন একটু রিল্যাক্স থাকার চেষ্টা করি যে আমি কোনটার পর কোনটা করব, কোন শাড়িটা করব, যাতে রিল্যাক্স থাকতে পারি। তা আমার ছাদে বাগান আছে, তো ওখানে চলে যাই, কিছুক্ষণ দেখি, আকাশ দেখি কিছুক্ষণ, সেগুলোও কাজে লাগানোর চেষ্টা করি। আচ্ছা এটা এরকম, পাতাটা এরকম, প্রকৃতি থেকে অনেক মানে অনুপ্রেরণা পান? জি, প্রকৃতি থেকেই আমি আসলে বেশি মানে ইন্সপিরেশন পাই আর কি, যেহেতু আমি একটা খোলা জায়গায় মানুষ, মানে শীতলক্ষার পাড়ের মানুষ, আমি একটা কলোনিতে বড় হয়েছি, আবাসিক এলাকায়, খুবই সুন্দর একটা পরিবেশে বড় হয়েছি, তো যার জন্য আমি ওই প্রকৃতিটাই আমার হলো মেইন ইন্সপিরেশন। যখন কাজে অনেক বিরক্ত লাগে, আমি বারান্দায় যে দাঁড়ায় থাকি, আকাশটা দেখি, গাছগুলো দেখি, তো ওগুলোই হলো আমার মেইন ইন্সপিরেশন, ওগুলো ভবিষ্যতে কাজে লাগে, মানে শাড়িগুলোতে রিল্যাক্স থাকার চেষ্টা করি। চমৎকার একটা বিষয়। আমরা এসে আমরা তাসমি আপুর কাছে আসি। তাসমি আপুর কাছে এসে জানতে চাই যে এই যে একটা বড় দায়িত্ব পালন করেন এখানে, তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে কতখানি নিজের জন্য সময় বের করতে পারেন?
আমি তো শুরুতেই বলেছিলাম যে উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরামের পাশাপাশিও আমার কিছু ফ্রিল্যান্স কাজ আছে। তো এগুলোর মাঝে আসলে সবারই প্রত্যেকেরই কিছুটা নিজের জন্য সময় বের করাই উচিত, নতুবা তো আপনার ব্রেইন পরবর্তী পদক্ষেপ নিতে আপনাকে সহযোগিতা করবে না। তো অনেক সময় আমরা নারীরা নিজেরাই মানে বুঝে উঠতে পারি না যে দরকার নাই, ননস্টপ কাজ করেই যাচ্ছে, বাসার কাজ বাহিরের কাজ, যে মনে হচ্ছে যে এখনই সময়, যা কাজ আসছে করতেই থাকবে, সময় চলে গেল। কিন্তু আমরা যদি নিজেকে একটু প্রস্তুত না করি, আমার ব্রেনকে যদি একটু মানে আনন্দ না দিই, নিজের বডিকে একটু আনন্দ না দিই, আমার কিন্তু কাজটা ভালো হবে না। তো আমি খুবই চেষ্টা করি, এবং আমার যে কাজের যে মাধ্যমটা এই উইমেন আইজিএফ, এখানে আমার মনে হয় এখান থেকে আমার অনেক বেশি ঘোরা হয়ে যায়। মানে আমরা যখন ফোরামগুলো করি তখন দেখা গেল যে আমার একটা ফোরাম হলো সংসদ ভবনে, তো আমার সেখানে একটা মোটামুটি একটা ঘোরা হয়ে গেল, ওখানে একটা অভিজ্ঞতা নেওয়া হয়ে গেল। তারপর কিছুদিন তার আগে হয়েছিল সিরডাপে, সোনারগাঁতে, হ্যাঁ, তো প্যান প্যাসিফিক সোনারগাঁতে। তো যখন এই ফোরামগুলো হয় না, বা বিভিন্ন ইভেন্টগুলো যখন হয়, তখন কিন্তু আমার আগের দিন থেকে আমি সহ আমরা যারা আছি, আমাদের কিন্তু খুবই মানে এক্সাইটমেন্ট কাজ করে যে আমরা কিন্তু শাড়ি চুজ করি, বা আমাদের বিষয়গুলো নিয়ে মিটিং হয় এর আগে, কিন্তু আমাদের মধ্যে একটা মানে অনেক আনন্দ কাজ করে যে আমরা ওখানে কালকে যাচ্ছি, ওখানে আমাদের বিষয়গুলো প্রেজেন্ট করা হবে, আমাদের সাথে আরও মানুষ যুক্ত হবে, এবং ওই জায়গাটাও আমাদের দেখা হয়ে যাচ্ছে, ওখানকার অভিজ্ঞতাও নেওয়া হয়ে যাচ্ছে। অনেকটা ঘোরাঘুরি আমার মানে যখন আমি উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সাথে যুক্ত হলাম, প্রায় ওনাদের মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি। আবার আমার যে দল, আরণ্যক নাট্য দল, আপনি হয়তো জেনে থাকবেন, যখন মঞ্চের অনেকগুলো কল শো বলে, বিভিন্ন জায়গা থেকে শো করার জন্য আমন্ত্রণ আসে, তখন কিন্তু আমরা বিভিন্ন ঢাকার বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ, এক এক সময় এক একটা জায়গায় শো হচ্ছে, তখন সেখানে চলে যাচ্ছি। আপনার কাজের জায়গাগুলোই ভীষণ আনন্দের, তাই না? তো আমি মোটামুটি এভাবে আমি মনে করি আমার কাজের মাধ্যমেই আমার অনেক মানে বেড়ানোর সুযোগটা হয়ে যায়। তারপরে ফ্যামিলি গেট টুগেদার তো আছেই, কিছু কাজ কখনো স্কিপ করি, কিছু কাজ কখনো আগ-পিছ করি, কিন্তু বের হতে আমি চাই এবং বের হওয়ার চেষ্টা করি। আরেকটা বিষয় আপনার কাছে, আরেকটা প্রশ্ন কথা শুনতেই আসলো, সেটা হলো যে আরণ্যক নাট্য দলের সাথে যখন বাইরে যাচ্ছেন, ছেলে মেয়ে নির্বিশেষে সবার সাথেই যাচ্ছেন, আবার যখন উইমেন আইজিএফ নিয়ে কাজ করছেন তখন নারীদের সাথে ঘুরছেন। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে ঘুরতে গেলে নারীরা বেশি শৌখিন নাকি ছেলেদের সাথে ঘুরতে গেলেও যথেষ্ট মজা হয়? হ্যাঁ, উইমেন আইজিএফও ছেলেরা আছে। আমাদের বিআইজিএফ, যেটা বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, সেখানে তো আমাদের যে মূল কর্ণধার আছেন এইচ.এম. বজলুর রহমান এবং মোহাম্মদ আব্দুল হক অনু, ওনাদের ছত্রছায়ায় আসলে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের যে অঙ্গ সংগঠনগুলো আছে, কমিউনিটি আছে, তারা একটু একটু করে এগোচ্ছে। আর সেখানে আমাদের আরো অনেক ভাইয়েরা আছে, অনেক ছোট ভাইয়েরা আছে, বড়রা আছে, ছেলে মেয়ে মিক্সড করে আমাদের সংগঠনটার নাম হচ্ছে উইমেন আইজিএফ। তো এরকম হয়েছে যে আপনারা ঘুরতে গেছেন আর ছেলেরা এসে বলছে এই এত ছবি তোলা লাগবে না, তাড়াতাড়ি চলো চলো চলো। আমরা যেমন যেই কাজটাই করতে যাই না কেন, একটা জায়গায় যাচ্ছি না, সুন্দর একটা জায়গা, সেজে গুজে গেছে, একটা ফোরাম হচ্ছে, আমরা একটু গেস্টদের সাথে ছবি তুলছি, নিজের কয়েকটা ছবি তুলছি, নিজে দেখি, তখনই তো ভালো লাগে। আমার তো মনে হয় আমার নিজেকে দেখতে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, তো কিন্তু ওদের কিন্তু আমি জানি না সবাই খেপে যাবে কিনা, না খেপে যাওয়ার কিছু না, আমাদের ভাইয়ারা খেপে যাবে কিনা আমি জানি না, কিন্তু ওনারা কিন্তু খুব একদম স্পেসিফিকলি এই ছবিটা, এছাড়া কিন্তু ওনারা বেশিরভাগ নড়াচড়া করে না। আমাদের যেরকম 10টা-15টা ছবি প্রয়োজন, কিন্তু ওনারা দেখা যাবে এই একটা তুলেছে হচ্ছে চলো। হ্যাঁ, রাইট, একদমই তাই। মানে ওই কাজের জায়গাটা একটা চুজ করে, তারপর আর কোনো ছবি নাই। আমাদের তো মানে একদম এন্ট্রি থেকে শুরু করে একদম বের হওয়া পর্যন্ত কখন যে ভালো ছবিটা পাবো, কতগুলো যে ছবি হচ্ছে, যেমন আমরা এসে তিনজন বসলাম, ছবি তোলা কিন্তু হয়ে গিয়েছে, আড্ডাও হচ্ছে, ছবি তোলাও হচ্ছে, শেষেও তুলবো অবশ্যই। তো এটা আসলে আমাদের জন্য যে কতটুকু দরকার, আমরা যখন কাজের ফাঁকে ঘোরাঘুরি করি বা কাজের সাথে সাথেও ঘোরাঘুরি চলে, আমাদের জন্য একটা সুন্দর ছবি থাকা এটাও কিন্তু ঘোরাঘুরির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। ছবিগুলো আপু যেহেতু এই যে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এই যে আমরা ফেসবুক বলেন বা ইউটিউব যেটাই বলেন, বা ফেসবুকে বিশেষ করে এই যে ছবিটা আমরা তুলি, কিন্তু আমাদের কিন্তু আগ্রহ থাকে ইন্টারনেটের মাধ্যমে, যেহেতু আমরা আমাদের বন্ধুদের সাথে জিনিসটা শেয়ার করি, এটা কিন্তু অন্যতম একটা উদ্দেশ্য থাকে, আমরা বলি বা না বলি, যে ছবিগুলো আমরা যখন আমি পোস্ট করছি, আমাদেরকে পোস্ট করতে হবে, জীবনটাকে আপডেটেড রাখতে হবে ইন্টারনেটে। সেক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু অনেক বিষয়গুলো আমরা যে সবাইকে জানানোর চেষ্টা করি, এই যে আমরা ছবি দিচ্ছি বিভিন্নভাবে, তো আমাদের কি কি ইনফরমেশন আসলে দেওয়া উচিত, কতটুকু দেওয়া উচিত, বা এই যে বিভিন্ন অসুবিধাও হয় ছবি দিতে গেলে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে।
আপনি হয়তো জানবেন পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে সবকিছুতে ইন্টারনেটে মানে নারীরা কিন্তু ইন্টারনেট যে ব্যবহার করছে বা সেখানে যে কিছু একটা তারা কিন্তু কাজটাকেই ফোকাস করছে, হয়তো তার কিছুটা বিনোদনও সে নিচ্ছে, কাজটাও কিন্তু সে করছে। আপুরা কিন্তু যে বিজনেস করছে, ইন্টারনেট কিন্তু তাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এবং আমার মনে হয় যে নারীরা এবং অনেকেই, নারীরাও না, নারী পুরুষ নির্বিশেষে এখন যেহেতু একটা প্রতিযোগিতামূলক সময়, আমরা কিন্তু অনেক মাল্টিটাস্কার হয়ে গেছি। এখন হলো গিয়ে সবাইকেই জানতে হবে যে আমি এখন ছবিও তুলছি, আমার নিজেকেও বিনোদন দিচ্ছি, এদিকে কিন্তু আমার কাজটাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই স্পিডটা এখন আমরা অনেকেই ম্যাচ করতে চাই এবং পারিও। এবং কাজের ক্ষেত্রটাই আমাদের বেশি ব্যবহার করা মানে উচিত। আমরা এটাই বলছি যে আমরা যাতে মানে কাজের ক্ষেত্রটাকেই বেশি যেন ইন্টারনেট যে আমরা পাচ্ছি এটার জন্য আমরা একটা যথোপযোগী ব্যবহার করি, যাতে আমারও মানে কিছু কিছু প্রিভেসির দরকারও আছে। যেমন এখন একটা ভয়াবহ ব্যাপার শুরু হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই জিনিসটা আসলে কতখানি মারাত্মক সাইড এফেক্ট রাখতে পারে জীবনে, সেই ব্যবহারটা যাতে আমার উপরে প্রয়োগ না হয়, সেক্ষেত্রে যে কিছু সতর্কতা এবং শিক্ষা এই বিষয়ে সেটাও তো সবাইকে জানতে হবে। এই যে বিভিন্ন ফোরাম হচ্ছে, আপনাকে আমন্ত্রণ রইল, সবাইকে আমন্ত্রণ রইল আমাদের চতুর্থ সম্মেলন সামনে। তো বিভিন্ন ফোরামের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও কিন্তু বিভিন্ন অ্যাডভার্টাইজ হয়, আমাদেরকে একটু সচেতনভাবে জানতে হবে। প্রযুক্তি তো আসবেই, আমরা যেরকমভাবে আগে ছিলাম তার থেকে তো আমরা একটা একটা করে এগোচ্ছি। তো শুধু এই প্রযুক্তি কেন, আরও প্রযুক্তি আসবে চতুর্থ শিল্প বিপ্লবে আছি আমরা। হ্যাঁ, তো আরও তো প্রযুক্তি আসবে, কিন্তু এখন প্রত্যেকটা জিনিসের কিছু ভালো দিক থাকবে, কিছু খারাপ দিক থাকবে। আমাকে তো অবশ্যই ভালো দিকটাই নিতে হবে এবং খারাপ দিকটা সম্পর্কে সচেতন হয়ে যেতে হবে। এতটুকুই আমাদের করার দায়িত্ব। একদমই তাই। কিন্তু তারপরে ছবি তোলা থামবে না। নারীদের কিন্তু আসলে কাজের ফাঁকে ঘোরাঘুরি, স্মৃতিগুলোকে রেকর্ড করে রাখা এটা খুব দরকার। আমি একটু এটাই জানতে চাচ্ছিলাম মিতু আপুর কাছে যে কত গুরুত্বপূর্ণ আপনার কাছে ছবিটা তোলা, এবং যখন ছবি তোলেন কাজের ফাঁকে কি থাকে মাথায়? আমি বলবো যে আসলে ছবিটা হচ্ছে এরকম, ধরেন আজকে আমার মনে হলো যে আমি আজকে পূর্বাচল যাব। হ্যাঁ, মানে আমার হঠাৎ করে মনে হলো যে ভালো লাগছে না, আমি যাবোই আজকে, যে কিছু খাবো অথবা জাস্ট ঘুরবো। যেহেতু ওখানে হাঁসের মাংস পাওয়া যায়, চাপটি পিঠা পাওয়া যায়, খুব কমন একটা জিনিস, কিন্তু জাস্ট রিফ্রেশমেন্ট ওখানে তো যাবো। ওখানে জাস্ট কমন হলো, কিন্তু কয়েকজন এত মজা করে ওখানে বানায়, একদম আনকমন স্বাদ হয়ে যায়। তো দেখা গেল যে ওখানে আমরা ফ্রেন্ডরা মিলে বসলাম বা ফ্যামিলি পার্সন যারা যায় আর কি, বসে একটা ছবি তুলে নিলাম। তো এটা আমি বলবো জাস্ট একটা মেমোরি। হ্যাঁ, হয়তো বা আমার আবার এক সপ্তাহ অথবা এক মাস পরে আমি যাচ্ছি, কিন্তু ওই যাওয়ার আগ মুহূর্ত কিন্তু ওই ছবিটাই আমার মেমোরি, যে আমি ওখানে গিয়েছিলাম, আমার নিজেরই দেখতেই ভালো লাগবে। আমার একটা জিনিস আরেকটা খুব ভালো হয়, সেটা হলো যে আমি প্রতিদিন যখন একটু একটু একটা হলেও ছবি তুলে রাখি, তা আমাকে কেউ যখন জিজ্ঞেস করে যে ওই দিন আসলে কি হচ্ছিল বা কি রকম স্কেডিউল ছিল, আমি জাস্ট আমার গ্যালারিতে যাই, কোন তারিখে কি করেছি, আমার সাথে সাথে দিনটাকে মনে পড়ে যায়, এবং সেদিনটা আমার মানে আরো রিঅর্গানাইজ করতে, পরবর্তী প্ল্যান করতে আমার খুব ইজি হয়। আপুরও একমত কিনা একটু শুনি। অবশ্যই, কারণ দেখা গেল যে আমাদের যেমন ফ্রেন্ডরা আছে বা আমার পরিবারের লোকজন, যেটা 5 বছর পরে বা গতকাল বা তারও আগে যেরকম ছিল মেমোরিগুলা, আমি হয়তো ওগুলো স্মৃতিচারণ করি, বাট ছবিগুলো দেখলে আরো বেশি ভালো লাগে। আচ্ছা ওইরকম ছিল, ও তখন তো এরকম হয়েছিল, যা নানান রকম ঘটনাগুলো মনে করে খুব ভালো লাগে আসলে। এটা একটা নির্মল আনন্দের মতো, নির্মল আনন্দ। বন্ধুদের সাথে যেমন আমরা ঢাকায় আমরা যারা বন্ধুরা আছি মোটামুটি বছরে একবার বা দুইবার আমরা একসাথে হই। তো যার যার ছেলে মেয়েগুলো তো সব বড় বড় হয়ে গেছে, কেউ কেউ বিয়ে টিয়ে হয়ে গেছে। তো ওরাও যে সময় করে আমরা আসি একজনের সাথে আর একজন মানে সময় কাটাই, সেই প্রতিটা মুহূর্তই আসলে অনেক আনন্দের। কি ছেলে মেয়ে, কি আত্মীয় স্বজন, মনে করে ওগুলো খুব ভালো লাগে। আসলেই তাই। তো আমার কাছে এটা মানুষ বুঝুক আর না বুঝুক, আবেগহীন মানুষরাই আবেগ বুঝবে না, কিন্তু আমরা নারীরা যেহেতু স্বভাবতই জন্মসূত্রে হোক বা আমাদের জেনেটিক নানান কারণে হোক, আমাদের আবেগটা খুব বেশি, এবং আমার মনে হয় আবেগটা ভালো কাজেই লাগে। সেটা যখন কাজে আমরা কনভার্ট করি, সেটা আসলে আরো সুন্দর হয়ে যায়। সেই কথাটা বলতে বলতেই নারীদের মেলা বসে গেল, একদম আবেগী মানুষদের একটা বড় জায়গা, শুধুমাত্র আবেগ এবং ভালোবাসার কারণে আমাদের লেডিস ক্লাবের নারীরা যুক্ত হয়েছেন আমাদের সাথে জুমে। সেখানে আছেন আমাদের শামিমা আপু আছেন, এদিকে তাবাসসুম তিন্নি আপু আছেন, হাসিনা আপু যুক্ত হয়েছেন, রেবেকা আজম আছেন, ইভ ফারহানা নার্গিস আপু আছেন, রোকসানা পারভিন আপু। ক্যামেরা অন করতে হবে, সবার সাথে কথা হবে, তবে অবশ্যই নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে এসে গল্প করব, সাথেই থাকুন।
কাজের মতো একটা সময় যখন যায় তখন একটুখানি ঘোরাঘুরি, এটা যেন এই শহরে সোনার হরিণ পাবার মতো একটা ব্যাপার। এবং সেইখান থেকেই দেখা যায় যে নারীরা আসলে সকলভাবে কাজ করেও এই সোনার হরিণ খানিকটা হলেও নিজের জীবনে রাখবার একটা প্রয়াস সবসময়ই করেন। যারা কাজ আসলে আনন্দ করে উপভোগ করে আসলে কাজ করেন তারা কিন্তু নিজের জন্য খানিকটা সময় বের করেই ফেলেন। এবং এটা করা ছাড়া আসলে কাজে যে খুব ভালো করবার কোনো জায়গা আছে সেটাও কিন্তু নয়। সারাক্ষণ কাজ করলে হয়তো একটা মনোটনি চলে আসে। আপনারাও একমত হবেন অবশ্যই, এবং আপনারা আপনাদের মতামতগুলো জানাবার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি আর পাসওয়ার্ড, সেটা ফলো করে চলে আসুন আপনাদের গল্পগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমাদের সাথে অনেক বন্ধুরা এসেছেন দেখতেই পাচ্ছি। তো এদিকে আমি একটু রেবেকা আজম আপুর কাছে আসি। রেবেকা আপু, আপনার কাছে এসে আমি একটু জানতেই চাইছি যে বিষয়টা, সেটা হলো যে কাজের ফাঁকে ঘোরাঘুরি এটা আসলে কতখানি দরকার বলে আপনার মনে হয়? শুভ সন্ধ্যা সবাইকে। আজকের বিষয়টা এত সুন্দর, আমি একটা সুন্দর ভিউ নিয়ে জন্য বসলাম যে সবাই উপভোগ করুক আমার সাথে। আসলে কাজের ফাঁকে যদি ঘোরাঘুরি মন ভালো না থাকে তাহলে কাজে মন বসানো খুব কঠিন। সেটা আমাদের মেয়েদের জন্য তো আরো বেশি, কারণ মেয়েরা এত প্রেসারে থাকে, সংসার, অফিস, বাচ্চা বা মানে সব মিলিয়ে তাদের একটা দায়িত্ব থাকে। প্রেসার বলা ঠিক হবে না, এটাকে দায়িত্বই বলে। এই দায়িত্বগুলো ঠিকঠাক পালন করার জন্য অবশ্যই যখনই একটু ছুটি বা কোনো কিছুর মাঝখানে একটু কোনো গ্যাপ পাওয়া যায়, একটু ঘোরাঘুরি করলে হয় কি রিল্যাক্স লাগে। এবং এই রিল্যাক্স হলে হয় কি প্রত্যেকটা মানুষেরই দরকার। রিল্যাক্স হলে সবাই একটু শান্তি মতো মানে নিজের মতো করে সবকিছু করা যায়, নিজের মতো করে গোছানো যায়। আর আমি তো খুবই ঘোরাঘুরি পছন্দ করি, কারণ আমি সুযোগ পেলেই আমি ঘুরতে বের হয়ে যাই। একদিন হলো যায়, আমি বেশিরভাগ দিনই বৃহস্পতিবার চলে যাই, শনিবার সকালে এসে অফিস করি। অনেক সময় হয় না হলে রবিবারে অফিস করি। আমি কালকে চলে যাব রাজশাহী, কালকে যাব পরশু আসবো, এরকম আর কি আমার প্রায় ঘোরাঘুরি হয়। তো আমি আসলে সব মিলিয়ে করি কি, ঘোরাঘুরির ক্ষেত্রে একটা জিনিস রাখি, সেটা হচ্ছে কি পছন্দের জায়গাগুলো আগে চুজ করে রাখি, এবং যেগুলোতে গেলে আমার মনটা ভালো হয় সেগুলো। আমি সিলেটে প্রচুর গেছি, কক্সবাজার গেছি, ঢাকার বাইরে, দেশের বাইরে অনেক ঘোরাঘুরি হয়েছে। আমি নেপালে সবচেয়ে ভালো লাগছিল যখন গেছি, আর আমার থাইল্যান্ডেও আমি মাঝে মাঝে যাই ট্রিটমেন্ট করতে। ওই ঘোরাও হয়, ট্রিটমেন্টও করা হয়। তো কিন্তু ঘোরাঘুরিটা আসলে খুবই দরকার, একটাই কারণ কাজ করতে করতে না মানুষ, আমরা এখন রোবট হয়ে গেছি। আমাদের যদি মানে এই অনলাইনটা বা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা না থাকতো, আমরা পুরো মানে ইয়ে হয়ে যেতাম, মানে কি বলবো ওটাকে, যে এলোমেলো হয়ে যেতাম। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে, নেক্সাস লেডিস ক্লাব যে সময়টা আমাদেরকে বের করে দেয়, এটাও আমরা ওটা ঘোরাঘুরি পর্যায়ে পড়ে। আমরা কখন 6টা বাজবে, কখন বসবো, একটু খোলামেলা কথা বলবো, যে কথাগুলো এটা তো মনে হয় কেন জানি একটু ঘোরাঘুরি আসলেই পর্যায়ে তাই, পড়ে এবং যায়। ইন্টারনেটের থ্রুতে আমরা কোথা থেকে কোথায় পৌঁছে যাই মুহূর্তের মধ্যেই, তাই না? আর রেবেকা আপু অনেক ধন্যবাদ। তাবাসসুম তিন্নি, একজন মানুষ যার কিনা পদোন্নতি হয়েছে, মিষ্টি ছাড়াই বসে আছে জুমে এসে। এটা তো একটা কঠিন বিষয় যে মিষ্টি ছাড়া তো আসলে আসা যাবে না। যখন প্রমোশন হবে তখন মিষ্টির একটা হাঁড়ি নিয়ে তারপর জুমে আসতে হবে। এটা নিয়ম। অবশ্যই জুমে আসলেও হবে না, লেডিস ক্লাবে চলে আসবেন, আপনাকে ডেকে নিয়ে আসবো। এখন এসে একটু জানতে চাই যে এই যে পদোন্নতি হওয়া মানে কাজে খুব সিনসিয়ার থাকতে হয়। তো সেক্ষেত্রে কোনো সময় হয়েছে যে এমন একটা জায়গায় আপনি গিয়েছেন যে জায়গাটা দেখে এতটাই মন জুড়িয়ে গেছে যে কাজে ফিরে এসে কাজের স্পৃহা আরো বেড়ে গেছে, এরকম কোনো একটা জায়গার কথা শুনি আপনার কাছে? আপু আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আর আজকে আমার এক বড় আপু আছে, শাহিনা আপু। তো আপুর জন্য আজকে আরো বেশি বসা হয়েছে, এবং চেষ্টা করি সবসময় বসার। আপুকে অনেক শুভকামনা, অনেক আদর আর অনেক সম্মান আপুর জন্য। আর আপু তুমি যে প্রশ্নটা করেছো, আমি প্রায় যেটা করি যে আমাদের একটা রিফ্রেশমেন্টের জন্য আমি পুরো টিম নিয়ে প্রতি মাসে একটা করে ট্যুর দেই। এটা আমাদের থাকে, হয় এটা একদিনের ট্যুর, শর্ট ট্যুর, বাট ওইটা নিয়ে আবার আমরা এনার্জি নিয়ে ফিরে আসি যে আবার আমরা টিম ওয়ার্ক নিয়ে একসাথে কাজ করব। তো এইটা আসলে অনেক বেশি জরুরি আমরা যারা কাজ করছি টিম ওয়ার্ক, টিম বন্ডিং এর জন্য। আর যদি বলি যে প্রতি সপ্তাহে আমি কাজ করে করে অনেক বেশি বোরিং হয়ে গেলে আমি প্রতি সপ্তাহে তোমার ভাইয়াকে নিয়ে বের হয়ে যাই, কোথাও দূরে চলে যাই, মামাতে যাই বা ছেলেকে নিয়ে যাই। এটা একটা রিফ্রেশমেন্ট, আর আমার ঘোরা অনেক পছন্দ।
আমি ঘুরতে অনেক পছন্দ করি, খেতেও অনেক পছন্দ করি। আর তোমার জন্য অবশ্যই সবার জন্য মিষ্টি আছে, আমি যখন আসবো নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে মিষ্টি খাওয়াটা যে এনশিওর করতে পারলাম এটাই এটাই বেশ হয়েছে। এখন আপু, শাহিন আপু ধন্যবাদ জানিয়েছে আপনাকে। এই পর্যায়ে শামীমা আপুর কাছে এসে আমি জানতে চাই যে আপু কাজের ফাঁকে নিশ্চয়ই কোথাও ঘুরতে যান, ঢাকার বাইরে বা বাংলাদেশের ভেতর কোনো জায়গা আছে কিনা যেটা আপনার আসলে মনে রয়ে গেছে, যে এখানে আপনি বারবার যেতে চান? থ্যাংক ইউ, শুভ সন্ধ্যা। খুব ভালো লাগছে স্টুডিওতে যারা আছেন তাদেরকে। তাসমি চৌধুরী উনি যে ফোরামে আছেন, আমি ওই ফোরামেই কাজ করি। তো অহনা আপুর যে কোশ্চেনটা সেটা হলো যে বাংলাদেশে অনেক জায়গায় যেখানে যেখানে গিয়েছে সেখান থেকে এমন কোনো জায়গা আছে কিনা, না যাইনি সেরকম একটা জায়গা আমার মনে ধরেছে। এই তো প্রশ্নটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে অনেক জায়গায় যদি ঘুরে থাকেন তো কোনো একটা জায়গা যদি আপনার খুব পছন্দের থাকে সেটা। ভেরি গুড। আচ্ছা, সেটা হলো যে বাংলাদেশের 64টা জেলায় আমার ঘোরার সুযোগ হয়েছে আমার কাজের সুবাদে। আর ওয়েস্ট বেঙ্গলেরও 20টি জেলায় ঘুরেছি আমার কাজের সুবাদে। আর অন্য দেশের অন্যগুলোর কথা বললাম না। বাংলাদেশের একটা জায়গা আছে যেটা টুরিস্ট এরিয়া হিসেবে এখনো স্বীকৃত না, বাট এমন সুন্দর যে ওখানে আমি যতবার গিয়ে মানে কয়েকবার গিয়েছি, সব জায়গায় দেখা হয়নি। আমার কাছে মনে হয়েছে আঁকা ছবি। সেটা হলো বরিশাল অঞ্চলের দক্ষিণাঞ্চলের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল নামে একটা ইউনিয়ন আছে। ওইটা প্রতিটা বাড়িতে একটু গার্ডেন আছে উঠানের মধ্যে, আর একটু ঘর আছে, পাশে একটু খাল আছে। আর প্রতিটা মানুষ ওই জায়গাটা এত ক্লিন করে রাখে যে মানে আমি গিয়েছি কিন্তু পুরো গ্রামটা আমার ঘোরা হয়নি। তো আমি সবসময় ওনাদেরকে বলি যে আপনাদের এই গ্রামটার যে এই যে একটা আলাদা বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টারিস্ট আছে, এটা একটু তুলে ধরে না, যে ট্যুর এরিয়া হিসেবে বেছে নেন। আর ওখানে পানির উপরে কচুরিপানা দিয়ে গার্ডেনিং করে, এটা একটা ইউনিক বিষয়। তারপরে প্রচুর সবজি বাগান টাগান করে। পুরো ইউনিয়নটা অনেক সুন্দর। প্রতিটা গ্রাম, ওখানে 6টা গ্রাম আছে, অনেক সুন্দর। ওটাতে আমার মনে হয় যে 6টা গ্রামে আমার দেখা উচিত। এই আর তাসমিকে অনেক ধন্যবাদ। সে একজন অনেক গুণী মানুষ, লেডিস ক্লাবের সাথে যুক্ত হয়েছে, আজকে স্তুতিতে গিয়েছেন। অনেক গুণী একটা মানুষ, আমাদের ফোরামকে সে মাতিয়ে রাখে, সবসময় অ্যাঙ্করিং করে ন্যাশনাল পর্যায়ে, ইন্টারন্যাশনাল পর্যায়ে। ধন্যবাদ তাসমি চৌধুরী, ধন্যবাদ। অনেক ধন্যবাদ শামীমা আপু, খুব সুন্দর করে একটা নতুন জায়গার নামও আপনি শিখিয়ে দিলেন। এটা আসলে আমাদের জন্য দরকার, যে আমরা আসলে সবসময় মনে করি যে যেই চেনা জায়গাগুলো আছে সেখানেই হয়তো ঘুরতে যেতে হবে, বা দেশের বাইরে ঘুরতে যাওয়াটা এটা একটা বড় বিষয়। কিন্তু আমাদের দেশীয় অনেক জায়গা আছে, অনেক গ্রাম আছে এত ভীষণ সুন্দর, যে জায়গায় গেলে মন জুড়িয়ে যায়, অথচ সেগুলো কিন্তু চোখে পড়ে না তেমন। আমাদের দেখাও কিন্তু হয়নি, বেশিরভাগই কিন্তু বলবো যে আমরা এখনো বাংলাদেশকেই তো দেখিনি। তারপর তো একেবারেই তাই। এবং শামীমা আপু একটা গুণের কথা বললো, তো সেই পর্যায়ে এসে আমি জানি যে যেহেতু তার আসলে কণ্ঠ দেবার অভ্যেস আছে, ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে আপনি পরিচিত, গলা শুনে মনে হচ্ছে যে গানেরও একটা আভাস আছে। তো হালকা 2-4 লাইন শুনতে পারি কিনা গান? একটা গান তো আমি ওভাবে তো মানে আমার সেখানে আমি নিজের মনে গান করি, সেভাবে হয়তো একটু শোনাতে পারি। আজকে যেহেতু আমরা ক্লাবে আছি, লেডিস ক্লাব, আড্ডা তো একটা গান হবে না, তা কি হয়? হ্যাঁ, তো আমি চেষ্টা করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। বাপ্পাদার, সঞ্জীবদার গানটা গাওয়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদের খোরাক, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নিরে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং,
জানে জোছনার ছায়া, তুমি কান্নার রং, তুমি জোছনার ছায়া। চমৎকার। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও আমার মনে হয় যে আড্ডার ভেতরে এই যে কি সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে গানটা করে দিলেন, এবং এই গানটা এত আবেগ গানটার ভেতরে, এবং কটা গান আছে না কখনোই পুরনো হবে না, ছোট থেকে শুনে শুনে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মও যখন এই গানগুলোর মানে বুঝবে, তারা শুনবে, এই গানগুলোকে ভালোবাসবে ওরা। বেশ চমৎকার, খুব ভালো লাগলো। এবং এই যে কাজের ফাঁকে যখন অবসর পাওয়া যায় খানিকটা, তখনই কিন্তু এই তখনই কিন্তু নিজের এই প্রতিভা নিজেই আবিষ্কার করার চেষ্টা চলতে থাকে। হ্যাঁ, যে কি কি করা যায় আসলে, আর নিজেকে আসলে অ্যাক্টিভও রাখা হয়, কিন্তু যে এনজয় করছি সাথে আমার স্কিল ডেভেলপ হচ্ছে, এটা এখন আসলে এভাবেই আনন্দ খুঁজে নিতে হবে। একদমই তাই। আমি শাহিনা আপুর কাছে এসে জানতে চাই যে কাজের ফাঁকে যখন অবসর পান, এই অবসরটা আসলে কি কি আলাদা শখের কাজ করে আসলে সময় কাটান? আসলে কাজের ফাঁকে অবসর পাওয়া যায়, মাঝে মাঝে একটু ব্রেক নেই, যখন নাকি হ্যান্ড পেইন্ট করতে করতে একটু মানে একঘেয়েমি লাগে, তখন আমি ক্লে দিয়ে গহনা বানাই। আমার মেয়ের মতো। হ্যাঁ, ক্লে গহনা মানে চিন্তা করে রাখি যে কি করব, অর্ডার থাকে কিছু, আবার কিছু নতুন নতুন ডিজাইন থাকে, তখন ক্লে গহনা বানাই। মাথার ভিতরে তো সারাক্ষণ নতুন ডিজাইন ঘুরতে থাকে, যে মনে হয় ক্লে নিয়ে বসে যাই। হ্যাঁ, ক্লে নিয়ে বসে যাই। তারপরে টোট ব্যাগ আছে, সেটাতে ডিজাইন করি, অর্ডার আসলে সেটা করি, মানে কাজ ভিন্ন ভিন্ন কাজ ভিন্ন ভিন্ন সময় করি। বাহ বাহ, চমৎকার। আরও শুনবো অবশ্যই আমরা, মিতু আপুর কাছেও শুনবো, তবে একটা বিরতি থেকে এসে। আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি, আরও একবার আপনাদের গল্প শুনবো, আমাদের স্টুডিওর বন্ধুদের গল্প শুনবো, কারণ গল্প শোনারই জায়গা লেডিস ক্লাব। ফিরে আসছি বিরতির পর। বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, এবং আমাদের সাথে জুমেও অনেক বন্ধুরা যুক্ত হয়ে আছেন, তাদের সাথেও আড্ডা হবে। আর আরও যারা যুক্ত হতে চাইছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আড্ডা দেবার জন্য। কাজের ফাঁকে ঘোরাঘুরি নিয়ে কথা বলছি, এবং এই পর্যায়ে নতুন একজন বন্ধু রোকসানা পারভিন আজকেই প্রথম যুক্ত হলেন, এমনটাই মনে হচ্ছে আমার দেখে। রোকসানা পারভিন আপু, একটু আনমিউট করবেন এবং আমাদেরকে জানাবেন আপনি কোথা থেকে যুক্ত হলেন। জি আপু, সান্ধ্যকালীন সময় লেডিস ক্লাবের আজকের এই আয়োজনে উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আপনাদের এই লেডিস ক্লাবে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার অপরিসীম ভালোবাসা রইল। আমি রোকসানা পারভিন, পাবনা থেকে যুক্ত হয়েছি। আমি হচ্ছে একজন নারী উদ্যোক্তা, এটা বলতেই আসলে গর্ববোধ করি। যদিও আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, কর্মজীবন প্রায় 25 বছর, তথাপিও মনে হয় যে প্রতিষ্ঠানে চাকরি উদ্যোক্তা জীবনে আসলে আমি সত্যিকার অর্থে আত্মতৃপ্তি পরিপূর্ণভাবে পাই। আর আমার মূলত বাসা হচ্ছে চাটমোহরের, পাবনা জেলার চাটমোহর উপজেলাতে। আর চলন বিল মূলত হচ্ছে যে, আমি জানি না আপুরা আপনারা চলন বিলে এসছেন কিনা, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি চলন বিলের মানুষ, পাবনা, নাটোর এবং সিরাজ, এই 3 জেলার সমন্বয়ে চলন বিল। আর চলন বিলে বর্ষার পানি মধ্যেই চলে এসেছেন, এবং সুস্বাদু মাছ, যেটা আসলে বোধহয় অন্য কোনো নদীতে পাওয়া যায় না, যেই মাছটা আসলে চলন বিলে পাওয়া যায়। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার চলন বিলে ঘোরা এবং আর একটা জিনিস, আমি উপমহাদেশের মহানায়িকা, এটা বলতে সত্যি গর্ববোধ করি। উপমহাদেশের মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম, ইভেন উনার হচ্ছে ক্লাস 7 পর্যন্ত বেড়ে ওঠা আমার পাবনাতে। এজন্য আমরা নিজেদেরকে গর্বিত করি। আর মহামান্য রাষ্ট্রপতি তো আমাদের একেবারেই, মানে ওনার বাসা আর আমাদের বাসা খুবই কাছাকাছি, এটাও আমাদের জন্য বড় একটা প্রাপ্তির বিষয়। আর সবচেয়ে বড় প্রাপ্তির ব্যাপার যেটা, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর মেন্টাল হাসপাতাল যেটা হিমায়তপুর, ওটাও আমার পাবনার মধ্যে। সকল আপুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কখনো যদি সময় হয় আপনারা সবাইকে আমার পাবনায় আমন্ত্রণ।
অবশ্যই আমাদের বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে, পাবনা কিন্তু অন্যতম একটি বিখ্যাত এবং গৌরবপূর্ণ একটা এলাকা। বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই এত গর্ব তৈরি হয়েছে এবং প্রত্যেক জায়গা থেকেই কিছু ঘোরবার জায়গা তো আছেই, কিন্তু অনেক নামি দামি মানুষ নানান রকম এলাকাকে বিখ্যাত করেছেন। পাবনা সেরকমই একটা জায়গা, এবং পাবনা নিয়ে যে দুষ্টুমি করে যে পাগলা গারদে পাঠিয়ে দিতে হবে, এরকম নানান রকম দুষ্টুমি চলে, কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা জায়গা হওয়া হেমায়েতপুরের যে জায়গাটা আছে, এখানে যে আমাদের দেশীয় একটা জায়গায় এত বড় একটা হাসপাতাল মানসিক স্বাস্থ্যের উপর ফোকাস করে করা হয়েছে, এটা আসলে আমাদের জন্য একটা অর্জন বটে। অবশ্যই এটা একটা সুন্দর অর্জন। অনেক ধন্যবাদ রোকসানা আপু, খুব ভালো লাগলো। আপনি প্রতিদিন আসবেন এমনটাই আশা থাকবে আপনার কাছে। রূপা আপু মনে হচ্ছে ভিন্ন একটা জায়গা থেকে যুক্ত হয়েছেন, আমার আগ্রহের কারণে একটু মনের ভেতর আগ্রহ তৈরি হয়েছে, কোথায় আছে রূপা আপু এখান থেকে। আমি আছি এই যে চিটাগং এর ওয়েল এগ্রো ডেইরি ফার্মে, এটা অনেক সুন্দর জায়গা, আসলে কখনো আসবেন চিটাগং এর এইটা, এবং হচ্ছে মাটিটা, এই দুইটা রিসোর্ট অনেক সুন্দর সারাদিন স্পেন্ড করার জন্য ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে। যদি সুযোগ হতো আমি দেখাতাম অনেকগুলা, এখানে কিছু গ্রামীণ জিনিস আছে আমি দেখাই। আপনি কি কাজের ফাঁকে ঘোরাঘুরি করতে গেছেন নাকি কাজের জন্য সেখানে গেছেন, সেটাও জানতে হবে। না আমি আপু ইনেল আছি, ছুটিতে আছি, তো এক একদিন এক একটা জায়গায় ঘুরতেছি আর। বাহ সুন্দর, ভালো, তাদেরকে মূলত সময়টা দিচ্ছি। খুব সুন্দর জায়গা, সত্যি সুন্দর, খুবই চমৎকার একটা জায়গায় গিয়েছেন এবং সেখানে গিয়ে ঘুরতে ঘুরতে আমাদেরকে ভুলে যাননি, বরং আমাদেরকেও ঘোরাচ্ছেন, এটা বেশ মজা। কখনো সময় পাইলে বন্ধুদের নিয়ে আসবেন। ড্রাগন বাগান থেকে শুরু করে বড়শি দিয়ে মাছ ধরা, গেমিং, এই যে গেম জোন, আর্ট, সবকিছু কিন্তু এখানে অটুট আছে। বই পড়া, ক্লাস হচ্ছে, ছোট বাচ্চা সারাদিন আপনার মানে মোটামুটি খেলতে পারছে, আমার ছেলে অনেক এনজয় করছে। বাচ্চাদের জন্য খুব দরকার, মানে একেবারেই গ্রামীণ পরিবেশ বলতে গেলে, শহর থেকে একটু দূরে, বেশি ভিতরে না, মানে জাস্ট আপনার মূল শহর থেকে 20 থেকে 25 মিনিটের একটা সময়। ভালোই লাগছে আপু, আপনাদের সাথে যুক্ত হয়ে আরো বেশি ভালো লাগছে যে আমি আমার লেডিসদেরকে দেখাতে পারলাম। বেশ চমৎকার রূপা আপু, বেশ বেশ আনন্দই পেলাম। আসলে আমরাও জানতে চাই যে কোথায় ঘুরতে যাওয়া যায়, এবং আমাদের দেশেই যে এত কিছু আছে, এত কিছু দেখিনি, সব জায়গায় আসলে যাওয়া দরকার, আমাদের নিজেকে এনরিচড করার জন্য আসলে দরকার ঘোরাঘুরি। অনেক ধন্যবাদ। হাসিনা আপুর কাছে আসে, আজকের যে বিষয়টা হাসিনা আপু একটু জানাবেন ছোট করে, যে আমাদের কাজের ফাঁকে ঘোরাঘুরির যে বিষয়টা, এটা আসলে আপনি তো প্রচুর ঘোরেন, তো কোন জায়গাটা আসলে আপনার মনে হয়েছে যে সব ক্লান্তি দূর করে দেয়? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। ঘোরার জন্য তো পাগল আপু, ঘুরতে গেলেই তো মজা আনন্দ, কিন্তু এটা তো আসলে সবসময় সময় সুযোগ হয় না। এটা আসলে অনেক জরুরি প্রয়োজন একদম, আমি বলবো যারা কাজে ব্যস্ত থাকে বেশি তাদের জন্য। কারণ একটু আমি মনে করি যে 10 মিনিটের জন্য যদিও হয় যে মনে করো যে একটা কম্পিউটার ডেস্কে বসে কাজ করতেছি কিংবা একটা ফাইল নিয়ে কাজ করতেছি, ফাঁকে 10 মিনিট আমি চেয়ার থেকে উঠে গেলাম, উঠে একটু ছাদে গেলাম, গিয়ে ঘুরে আসলাম, ওইটার মধ্যেও না একটা অন্যরকম রিফ্রেশমেন্ট আছে। তো গেলে একটু আকাশের দিকে তাকাইলা, একটু গাছ টাছ আছে যেগুলো দেখলাম, ওইটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা। যেমন আমি বিশেষ করে আমি বলবো ঘোরার মধ্যে সকালবেলা উঠে, এটা কিন্তু ঘোরা না, তাও মানে অনেক ভালো লাগে। কেমন আমি সকালে উঠে যখন আমার দরজাটা খুলে বারান্দার গাছগুলো দেখতে পাই না, গুনতে থাকি যে আজকে কয়টা ফুল ফুটছে, বুঝছো, তখন মানে ওদিকে তাকাইলেই মনটা ভালো হয়ে যায়, একটা রিফ্রেশমেন্ট কেমন যেন অনেক ভালো লাগে। তো এরকম সময় সুযোগ করে আসলে প্রত্যেকটা মানুষেরই ঘুরতে যাওয়া উচিত। কাজের জন্য জীবন না, জীবনের জন্য কাজ, তো সেজন্য সুযোগ পেলেই আসলে ঘুরতে যাওয়া উচিত, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। এবং প্রথম চয়েস থাকা উচিত, আমি যে জেলায় জন্মগ্রহণ করেছি, আমি জানি না আসলে সবাই যার যার জেলার ওই প্রত্নতাত্ত্বিক স্থানগুলা বা প্রসিদ্ধ স্থানগুলা দেখেছি কিনা, জানি কিনা। আমি আমার নিজের জেলায় এখনো দেখে শেষ করতে পারি নাই, মোটামুটি যেগুলো আছে যতগুলাই আছে। হ্যাঁ, তো প্রথমে আগে নিজের জেলাটা ঘুরে দেখা উচিত যে আমার জেলায় আসলে কি কি আছে, এবং বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত, পরিবারের যারা আছে ওদেরকে নিয়ে যাওয়া উচিত। এবং পরে হচ্ছে একটা একটা করে সময় পেলে সুযোগ থাকলে, আল্লাহ যদি বাঁচায় রাখে, 64টা জেলায় যাওয়ার ইচ্ছা আছে।
যদি বেঁচে থাকি। আমাদেরও দোয়া থাকবে যে আপনি যেতে পারেন, আমাদের জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, এবং আমাদের জন্য আপনারা সবাই মিলে দোয়া করেন যাতে আমরাও সবগুলো জেলা দেখে নিতে পারি। অনেক ধন্যবাদ। এদিকে একটা বিষয় আমরা খেয়াল করলাম, সেটা হলো যে বৃক্ষরোপণ বা গাছগাছালির সাথে থাকতে পারাটা, সেটাও আসলে নিজেকে নির্মল বিনোদন দেওয়ার জন্য একটা বেশ ভালো জায়গা। এবং অনেকেই যখন 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস আমাদের দেশে চলছিল, তখন সবাই বলছিলেন যে এখন অনেক গাছ লাগাতে হবে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কিন্তু তখন কিন্তু গাছ লাগাবার আসল সময় নয়, বরং এখন যে একটা খুব নাতিশীতোষ্ণ একটা সময় আছে, এই সময়টা গাছ রোপণ করতে হবে। তা আপনাদের প্রতি আমার একটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি পারেন প্রচুর গাছ লাগাবেন, তাতে নিজের ঘোরাঘুরির জায়গাটা নিজেই তৈরি করে নিতে পারবেন। এটা ছাড়া আমাদের গ্রুপে, লেডিস ক্লাবের একটা গ্রুপ আছে যেখানে অনেক মানুষরা আছেন যারা প্রতিনিয়ত কিছু না কিছু লিখছেন। সেখানেই একটা ভিডিও পোস্ট করেছেন আমাদের লেডিস ক্লাবেরই একজন বন্ধু ইভা আপু। তার ভিডিওটা দেখে আসি তিনি কি তৈরি করেছেন আজকে। ও পাকোড়া, আমি দেখতে পাচ্ছি মাছ দিয়ে কিছু একটা উনি তৈরি করবার চেষ্টা করছেন, ফিশ পাকোড়া। আচ্ছা, এটা একটা প্রোটিনের ভালো সোর্স অবশ্যই, তো সেটা একটু দেখে নিচ্ছি। উনি সুন্দর করে একটা শাক পাতা কাটছেন এবং আচ্ছা, এই খাবারটা মানে আজকে যেমন একটু আবহাওয়াটা কিন্তু একটু বৃষ্টি স্নাত, হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন কিন্তু উনি একটা পাকোড়া বানাচ্ছেন এবং সেখানে উনি প্রোটিন ব্যবহার করছেন, তার মানে একসাথে স্বাস্থ্য এবং মজা একসাথে এনশিওর হচ্ছে। এবং আপনারা সবাই এই যে এই জিনিসটাকে যে কোনো সময়, খুব সহজ মনে হলো কিন্তু খুব সহজ একটা জিনিস বানিয়ে নিজের বারান্দায় বসে বসে খেয়ে ফেলতে পারেন। আমাদের একটা হলে খারাপ হতো না, তাই ভাবছিলাম দেখার সাথে সাথে যে এই যে রেসিপিটা খুব ছোট্ট করে দেখে নিলাম, উনি বেশ সহজেই তৈরি করে নিলেন জিনিসটাকে। আমরা একটা বিরতির সময়ও চলে এসেছি, আমরা বাকিদের সাথেও গল্প করব অবশ্যই বিরতি থেকে এসে। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। আড্ডা দিতে দিতে একেবারেই মনে হচ্ছে যে আর অল্প অল্প সময় আছে, আর মাত্র 30 মিনিট হয়তো আমরা সর্বসাকুল্যে আড্ডা দিতে পারবো। তো সেই সময়টা একটু তাড়াহুড়ো লেগে যায়, আমার মনে হয় আড্ডা দিয়েও হইল না শেষ, এরকম একটা ব্যাপার। কাজের ফাঁকে ঘোরাঘুরির বিষয়টা যখন আসে, তখন দেশীয় নানান জায়গা বা দেশের বাইরে নানান রকম খুব সুন্দর সুন্দর কিছু জায়গা, সেগুলোর খোঁজ খবরও জানতে ইচ্ছে করে। সেই বিষয়টাতেই চলে আসি। এখন শাহিনা আপুর কাছে এসেছিলাম, এখন মিতু আপুর কাছে আসি। মিতু আপুর কাছে এসে একটু জানতে চাই যে এই যে কাজের ফাঁকে যদি ঘোরাঘুরি করতে যান কোনো একটা জায়গা, যে জায়গার প্রতি ভীষণ ভালোবাসা হয়ে গেছে, আমাকে যদি জিজ্ঞেস করেন বান্দরবান, যতবার যেতে হবে ততবার যাব, ততবার গিয়ে 10 দিন থাকতে হলে 10 দিন করে থেকে আসবো, কিন্তু বান্দরবানে যেতেই হবে আমাকে, তো সেরকম কোনো জায়গা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আপু, অবশ্যই আছে। যেমন আমার পছন্দের জায়গা হচ্ছে কক্সবাজার। মানে আমার কখনো পুরনো হয় না একদম, মানে আমি ঘুরতে যাব বলতেই মানে কক্সবাজার, মানে আমার যেতেই হবে, মানে সন্ধ্যার পরে সাগরের পাড়ে যাব, মানে এটাই আমার মানে অনেক ভালো লাগা, মানে খুবই, মানে আমার ওইখানে গেলে আমি যখন আমি কক্সবাজার যখনই আমি যাই না কেন, মানে আমি ফুল এনার্জি নিয়ে আমি বাসায় আসি। হ্যাঁ, মানে আমার যাওয়ার সময় তো খুব বোরিং লাগে, মানে কাজের ব্যস্ততা, ফ্যামিলির ব্যস্ততা, অনেক রকম ইস্যু থাকে হয়তো, কিন্তু যখন আমি ওইখান থেকে আসি মনে হয় যে হ্যাঁ মিনিমাম আমি 2 মাস, চুলটা সরিয়ে নিয়ে কথা বলি, মনে হয় যে আমি 2 মাস মানে ফুল রিজার্ভ, মানে আমার আর কোনো ক্লান্তি নাই, একদমই কোনো রকম কোনো কিছুই নাই একেবারে। কক্সবাজার আমার খুব পছন্দের জায়গা। বাহ, চমৎকার। শাহিনা আপুর কাছেও একটু সেই জায়গাগুলো নিয়েই শুনি। হ্যাঁ, আমার বেশ কয়েকটা জায়গায় ঘোরা হয়েছে, যেমন সিলেটের কিছু কিছু জায়গা, জাফলং, মাধবকুণ্ড। এখন তো সিলেট যাবার একটা খুব ভালো সময় যাচ্ছে, পরপর বৃষ্টি। হ্যাঁ, তারপরে আপনার সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিন যখন গিয়েছি তখন আমার সাথে আমার ফ্যামিলি ছিল, মানে আমার ছেলে, মেয়ের জামাই, সব আমরা 5 জন মিলে একটা ট্রিপ, ওরাই সব কিছু করবে। তো সেন্ট মার্টিন যাওয়ার পরে মানে মনে হচ্ছে যে সাগরের পাড়ে দাঁড়ালাম, সাগরের প্রতিটা ঢেউ মনে হচ্ছে নতুন, মনে হচ্ছে আমার কাছে প্রতিটা ঢেউ, মনে হচ্ছে না যে বোরিং লাগছে, এত ঢেউ কেন বা একই রকম। আমার কাছে কখনোই মনে হয় না যে একই রকম ঢেউ, প্রত্যেকটা ঢেউ মনে হচ্ছে নতুন। তারপর সূর্যোদয়, সূর্যাস্ত, এগুলা থিম নিয়ে পরে আমি কাজও করেছি। তো সূর্যোদয়, সূর্যাস্ত আসলে এগুলা এখনো আমি সেই 19 সালে বোধহয় গিয়েছিলাম, এখনো আমি সেইগুলা চিন্তা করি, আমার খুব ভালো লাগে আসলে।
আর প্রকৃতি মনে হয় যে একেবারে ন্যাচারাল ডিজাইনার, তাই না? মানে সকল রকম কিছু যেন প্রকৃতি দেখেই কত রকম চিন্তা ভাবনা আসে, কত রকম আইডিয়াস আসে। প্রকৃতিতে গেলেই আপনি মানে খেয়াল করলেই বুঝবেন যে এই পাতাগুলো এরকম কেন, আসলেই তো তাই, কি নিখুঁত না, কি নিখুঁত। কৃষ্ণচূড়ার ডালগুলো যখন দেখি আচ্ছা এরকম, মানে আমরা হয়তোবা অনেক নিখুঁত আঁকানোর চেষ্টা করি, গাছেরটা কিন্তু অন্যরকম, নিখুঁত না, মানে কিন্তু এলোমেলো হয়ে থাকলেও এক জায়গায় চুপ করে এত সুন্দর করে থাকে, ইমপারফেক্টলি পারফেক্ট, রাইট। খুবই ভালো। আমি তখন ওগুলোই দেখি যে আশেপাশে কি দেখা যায়, বা পানির যে ঢেউগুলো দেখছি, তার মাটিগুলো একবার জোয়ার হচ্ছে আবার ভাটা হচ্ছে, সেটা কি রকম, সূর্য ওঠার সময় পুরো প্রকৃতিটা একরকম, ডোবার সময় একরকম, ওগুলো দেখে দেখে আসলে মানে ওটা মনে করেও এখন আমি রিচার্জ হই। আসলেই তাই। এবং আমি যখন কোথাও ঘুরতে যাই আমার মাঝে মাঝে ছবি তুলতেও ভুলে যাই। আমার মনে হয় যে তাকিয়ে যেন হারিয়ে যাচ্ছি, এবং মনে হয় যে চোখের যে ক্ষুধাটা, মানে আরো দেখে নাও, আবার কবে যেন দেখতে পারবো। তো এরকম আমি একদম তাকিয়ে থাকি, হারিয়ে যাই। আমার বন্ধুরা যখন ছবিও তোলে আমার মাঝে মাঝে মনে হয় লাগবে না ছবি, আমি মনেই ধারণ করি সেটাই। একেবারে শুনি আপু কোনো জায়গা যেটা খুব পছন্দের জায়গা? যে আপুর সাথে আমার মিলে গিয়েছে, আমি সমুদ্র খুবই পছন্দ করি, অগণিত মানে বার আমি গিয়েছি, আরও যতবার সুযোগ পাবো ততবারই হয়তো যাব, কিন্তু আমার কাছে পুরনো হবে না। মানে পাহাড় সমুদ্রের মধ্যে পাহাড়েও গিয়েছি, কিন্তু সিলেটের তো চা বাগান আছে, কিন্তু সমুদ্র আমাকে ভীষণ টানে। যে কোনো সময়, সকাল সমুদ্র, ভোরবেলা, আমি একটা রাতে স্টেও করেছি, একদম ভোর দেখেছি। তবে আমার কাছে যে একটা আপু আমাদেরকে বলেছিলেন জুমের মধ্যে হাসিনা আপু, উনি যেটা বলেছেন আমার মধ্যেও মানে কিছুটা ওরকমই কাজ করে। আমি আমার নিজ জন্মস্থান যেটা বরিশাল, এই শহরের মতো মানে যেখানেই যাই না কেন যেন এরকম শান্তি পাই না। হ্যাঁ, আমি যেখানেই ঘুরি না কেন, আপনি বরিশালের মানুষও এখানে এসে আপনার সাথে দেখা করতে পারবে, আমরাও যেতে পারবো, কিন্তু আমি প্রায় মাঝে মাঝে ফেসবুকে লিখি যে ওখানের আকাশ বাতাস, ওখানের খারাপ মানুষ, ওখানের ভালো মানুষ, হ্যাঁ সব কিছু মনে হচ্ছে যে আপনি যার যার জন্মস্থানই হয়তো এরকম, পৃথিবীর যেখানেই যান না কেন ওখানে নামার পর থেকেই যে একটা কেমন যেন একটা শান্তি না, সেটা মানে ভাষা প্রকাশ করার মতো না। আর আমাদের বরিশাল তো প্রাচ্যের ভেনিস বলা হয়, জি আপনি জেনে থাকবেন। আর ওখানে ওই যে শামীম আক্তার আপাও বলেছিলেন বরিশালে যে আপনি ভাসমান পেয়ারা বাজার আছে, গুঠিয়া মসজিদ আছে, তারপরে আমাদের খুব সুন্দর বধ্যভূমি আছে 1971-এ বিভিন্ন মহিলাদেরকে নিয়ে বাংকার করে যে জায়গাগুলো করে আর কি, আমরা যেটাকে বধ্যভূমি বলি, যেখানে জীবন্ত যাদেরকে পুঁতে ফেলা হয়েছে মাটিতে, সেই জায়গাটা খুব মানে স্মৃতিময় আমাদের ওখানে। ওটা খুব সুন্দর করে করা আমাদের যে বদ্ধভূমিটা, 30 গোডাউন আছে, বরিশালের সদর রোড, ইতিহাসের সাথে সম্পৃক্ততা যেহেতু, সেই জায়গাগুলোকে আসলে স্মরণ করে রাখা, সেই জায়গাগুলোকে বারবার দেখতে যাওয়া, এবং আমাদের পরবর্তী প্রজন্ম বা এখনকার যে প্রজন্ম তাদেরকে দেখানো যে এটা আমাদের ইতিহাসের সাথে সম্পর্ক, এবং দিস ইজ হোয়াট উই আর, আমরা হলো এটা আমাদের জীবনের একটা অংশ। আমার মেয়েকে আমি দেখাই, আমার মেয়ে জেনিতা রহমান হিয়া, যে ও খুব বরিশাল পছন্দ, ওরও জন্মস্থান বরিশাল, মানে ও ঢাকার, আমার শ্বশুর বাড়ি ঢাকায়, বরিশালে হয়েছে, তো তারও ভীষণ টান। আর আজকে যে আপনাদের এই যে বিষয়, আমি বলতে চাচ্ছিলাম বারবার যে আজকে যে বিষয়টা আমাদের লেডিস ক্লাবের যে কাজের ফাঁকে ঘুরে, আজকে আমার ক্ষেত্রে আসলে কিছুক্ষণ পর তাই হবে। আজকে আমার সকাল থেকে দুপুরে একটা ডাবিংয়ের শিফট ছিল, সেখান থেকে আমাকে আজকে আমি লেডিস ক্লাবে আসবোই, এটা আমি ক্যান্সেল করবোই না, সেজন্য এখানে, এবং এখান থেকে আমি এই যে একটুখানি ঘোরার সুযোগ পেয়েছি, সেজন্য আমি বরিশাল চলে যাবো এখান থেকে। আপু আমরাও যেতে চাই আপনার সাথে। আমি তো যে এক কাপড়ে 2টা জামা নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, আমার ফ্যামিলি চলে গিয়েছে হয়তো এতক্ষণে, কিন্তু আমি আনসার্টেন, আমি জানি না আমি লঞ্চে যাব, যেতে পারবো কিনা। কিন্তু আমি আপনাদের লঞ্চটাও তো ভীষণ একদম বিলাসী একটা জায়গা, আমি জার্নির মধ্যে, জার্নির যতগুলো ওয়ে আছে আমার কাছে তো মনেই হবে, আর যারা গিয়েছেন তারা হয়তো বলতে পারবে, একটা আমার কাছে মনে হয় লাক্সারি এক্সপেরিয়েন্স এটা একটা। আসলেই তাই, আপনি পুরো রাতটা আপনি মানে পানির মধ্যে, নদীর মধ্যে আছি, আমরা আসলে ছোট থেকে এটা দেখে অভ্যস্ত। এখন তো পদ্মা সেতুর কারণে আমরা খুব সহজেই বরিশালে যাওয়া যাচ্ছে, সব বাসও আছে, প্লেনও আছে, কিন্তু আমরা এই যে যখন একটু ঘোরার সুযোগ পাই বা বরিশালে কখনো যাওয়া হয়, লঞ্চই প্রেফার করি। একদমই তাই, এবং পরিবার মিলে একটা কেবিন নিয়ে সেখানে যে আনন্দ, সেই জার্নিটাও একটা আনন্দ, তাই না? পুরো রাতই তো আপনি বাইরে কাটিয়ে দিতে পারবেন।
বরিশাল গেলে অবশ্যই আপনাকে কল করব ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে আমাদের লেডিস ক্লাবের টিম মিলে আপনারা একটা প্ল্যান করে একসাথেও চলে যেতে পারেন। বরিশাল থেকে এখন কর্মসূচি আগেই বলে নিব যে আপু যাচ্ছি, আমারও বেড়ানো হয়ে যাবে, যেতে পারবে। বেশ চমৎকার। সেখানে অনেক বন্ধুরা এসে এখানে বসে আছেন, আমাদের জুমে আড্ডা দিতে এসেছেন। আমাদের সাথে যেরকম অনেক বন্ধুরা আছেন, আমরা একটু মরিয়ম আপুর কাছে আসি। মরিয়ম আপু, আপনি তো যে কোনো জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন, আপনি ঢাকার ভেতরেও যে কোনো এক্সিবিশন হোক, যে কোনো একটা সুন্দর রেস্টুরেন্ট হোক, আপনি যেতে চান। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে কোনো একটা ঘোরার জায়গা যেটা আপনার খুব পছন্দ, আপনার বারবার যেতে ইচ্ছে করে, সেটা শুনে। শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, না আসলে ঘুরতে বেড়ানো এত মজা, পৃথিবীতে এত সুন্দর একটা পৃথিবী, আর আমার এমন দৃষ্টি কোথায় খুঁজে পাবো না। তো আমি মানে আমার জন্মস্থান হলো সবচেয়ে সুন্দর। আমার জন্মস্থান ময়মনসিংহ, ব্রহ্মপুত্র নদীর তীরে, ওটা খুব সুন্দর জায়গা। আমার দাদা বাড়ি নানা বাড়ির জায়গাটাও খুবই সুন্দর, নদীর তীরে এত সুন্দর, একটু পাহাড়ি এলাকা, আমার খুবই ভালো লাগতো। এখনো প্রায় মনে হয় যে এখন তো যাওয়া হয় না খুব একটা আসলে। তো আমি আর কাজের ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি তো করেছি, অফিসের কাজের ফাঁকে, যে সিলেটে গিয়েছি, রাজশাহী গিয়েছি, তো দিনাজপুরে বেশ কয়েকটা জায়গা, মানে প্রকৃতির কাছে গেলেই খুবই ভালো লাগে, মনটা ভরে যায়। মানে মনের খাদ্য শরীর, মন শরীর ভালো থাকে বেড়ানো হলে, এটা আর কি খুবই ভালো লাগে। এখন দৌড় দিতে ইচ্ছে করতেছে, মনে হচ্ছে কোথাও গিয়ে বেড়াই। আসলে ঘোরাঘুরি নিয়ে কথা বললেও একটা অসুবিধা, মানে সব ছেড়ে ছুড়ে চলে যেতে ইচ্ছে করে। আসলে ঘোরাঘুরি আসলে ভীষণ মজার একটা বিষয়। লঞ্চের কথা বললেন না, আমার মনটা চলে গেছে লঞ্চে, লঞ্চে উঠে পড়ি। আমারও মনে হচ্ছে যে পানি টানছে, লঞ্চ টানছে। অনেক ধন্যবাদ। নওশিন লায়লা আপু নতুন যুক্ত হয়েছেন, মনে হচ্ছে নতুন একটি মুখ আমি দেখতে পাচ্ছি। তার কাছে একটু জানতে চাই, একটু আনমিউট করে জানাবেন কোথা থেকে যুক্ত হলেন লেডিস ক্লাবে। নওশিন লায়লা আপু। জি আপু, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি যুক্ত হয়েছি ঢাকার খিলক্ষেত এলাকা থেকে। আমার পরিচিত একজন আপু ওখানে আছেন, মিতু আপু। তো যার সাথে আমার অনেক ঘোরাঘুরি হয়। আমাদের যখন একটু মন খারাপ হয়, আমরা একটা অটো নিয়ে জাস্ট 300 ফিট চলে যাই, মানে রুমালি রুটি খেতে। হ্যাঁ, আর যদি বলেন কাজের ফাঁকে ঘোরাঘুরি, তাহলে হচ্ছে আমি যখন 2006-07 দিকে আমি জব করতাম, তখন রোববার আমার ছুটি ছিল। তো রোববার দিন সকাল 8টায় বাসে উঠতাম, কক্সবাজার চলে যেতাম, জাস্ট 4 ঘন্টা জার্নি চট্টগ্রাম থেকে। তো সন্ধ্যায় আবার ব্যাক করতাম। মানে প্রতি রোববার এটা আমাদের একদম নিয়ম ছিল, আমার আর আমার হাজবেন্ডের, যে প্রতি রোববার আমরা কক্সবাজার সারাদিন ঘোরাঘুরি করে রাতে ফিরে আসতাম। চমৎকার। এবং যারা চট্টগ্রামে থাকেন তাদেরকে আমার মাঝে মাঝে একটু হিংসেও হয় যে আপনারা যখন ইচ্ছা তখন সমুদ্র দেখে নিতে পারেন। মানে কক্সবাজার 4 ঘন্টা জার্নি নাও করলাম, পতেঙ্গা চলে গেলাম, গিয়ে একটু কাঁকড়া খেয়ে নিলাম, এটা আসলে মজার একটা ব্যাপার। কিন্তু পতেঙ্গার যদি কথা বলি আপু, পতেঙ্গার যদি কথা বলি আপু, আমার পতেঙ্গা সমুদ্রতে বিচে আর কি আমার সারা রাত থাকা হয়েছে। আমি স্কাউট থেকে ক্যাম্পে ছিলাম। তো সেখানে আমরা ক্যাম্পে যারা ছিলাম সবাই মিলে, একটা ছোট ভাই খুব সুন্দর গান করতো, তাকে নিয়ে আর কি আমরা সমুদ্রের পাড়ে একদম সারা রাত কাটিয়েছি। চমৎকার, সেই বিষয়টা শুনবো, মিতু আপুর কাছে শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে, গল্প করতে করতে একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আরো অনেক গল্প করবো, সাথেই থাকুন। বেলা গড়িয়ে সন্ধে এবং সেই সময়টায় লেডিস ক্লাবও শেষ হয়ে যাচ্ছে বলে, এবং সে একটা সময় আমাদের সাথে অনেক বন্ধুরা লেডিস ক্লাবে আমাদের জুমে তো আছেন, এটা ছাড়া লেডিস ক্লাবের গ্রুপে প্রতিনিয়ত অনেকেই পোস্ট করছেন, নিজেদের কাছ থেকে রেসিপি জানাচ্ছেন, নিজেদের ব্যক্তিগত নানান অভিজ্ঞতা শেয়ার করছেন, ছবি শেয়ার করছেন। সব কিছুই আসলে দেখাবার চেষ্টা করি। আমাদের সাথে নাজমা আপু আছেন। নাজমা আপু একটি রেসিপি শেয়ার করেছেন এবং অনেক মশলা দেখতে পাচ্ছি, সেখানে একটু চলে যাই। কি বানাচ্ছেন উনি সেটা আজকে শিখে নেই। মনে হচ্ছে যে উনি তেল ব্যবহার করে আচারি জাতীয় কিছু তৈরি করছেন। এবং আচ্ছা, আচারি গরুর মাংস, বৃষ্টির দিনে আরো কত কিছু দেখেই যাব, তাই না? আমার কাছে মনেই হচ্ছে যে এখন হলো গিয়ে উনি একটু যদি খিচুড়ি দেখিয়ে ফেলে তাহলে কার বাসা এটা, ওনার বাসার ঠিকানা জানলে আমরা গিয়ে একটু খেয়েও আসতে পারবো। এবং আমার মনে হচ্ছে যে আজকে বৃষ্টির দিনে এই রেসিপিগুলো দেখে অনেকেই, এই যে দেখেন আচারিটা আসলে কিভাবে করে,
সেটা আমি আজকে জানলাম। বেশ চমৎকার। আমার তো মনে হয় দেখেই ক্ষুধা লেগে যাচ্ছে। আচারি বিফ ভুনা উনি করেছেন এবং একটুখানি খিচুড়ি দেখানোই মিসিং। আজকে বৃষ্টির দিনে আচারি বিফ ভুনার সাথে একটুখানি খিচুড়ি আমার মনে হয় যে প্রত্যেকের ডিনার বা দুপুরের লাঞ্চ হলে আসলে চমৎকার। বেশ অনেক বন্ধুরা দেখেও নিলেন, আপনারাও অনেক মজাদার কিছু বানান আমার মনে হয় মাঝে মাঝেই। বাঙালি রেসিপির তো আসলে শেষ নেই। বাঙালি মানুষরা প্রত্যেকেই নিজেদের ঘরে নিজেদের বিশেষ কিছু তৈরি করতেই থাকে। মাছ দিয়ে পাউরুটি দিয়ে করে ফেলি, কেকের মধ্যে একটা কিছু মিক্সড করে ফেলি। আমি প্রায় আপু এই যে নৌশিন লাইলা আপু, হ্যাঁ ওনার হাতের রান্না মানে কি যে মজা, মানে অদ্ভুত। মানে আপনি একবার খেলে আবারও খেতে চাবেন। মানে আমি ওনার বাসায় সবসময় মানে যাওয়া হয় আমার, গেলে কিছু না কিছু দিবেই আমাকে, যে বারবার ওনাকে যন্ত্রণা করব যে নসিন আপু আজকে আসছি, আবার চলে আসবো, এরকম করব, তাই না? এটাই বেশ চমৎকার হয়েছে। উনি আবার ঢাকায়ও থাকেন খিল খেতে, সো চলে যাওয়াই যেতে পারে। ওনার পেজ আছে রোজালিয়া, আমি দেখতে পাচ্ছি ওনার পেজের নামটা। এদিকে নাহিদা নেলি আপু আছেন, তার কাছে একটু আসি। নাহিদা নেলি আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে কাজের ফাঁকে ঘোরাঘুরি করেন, ঘোরাঘুরি করতে যাওয়া হয় কিনা? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, আসলে কাজ তো করার ফাঁকে ফাঁকে একটু হাঁটি উঠি, তো মাঝে মধ্যে একটু বের হই। বিশেষ করে আমাদের চিটাগাঙে তো খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আছেই, তো কাছে যেখানে আছে কাছের জায়গাগুলো অনেক সুন্দর, ওখানেও যাওয়া হয়। আবার যেমন কক্সবাজার একটু চেষ্টা করি বছরে একবার যাওয়ার। তারপর যেমন গত বছর রাঙামাটি ঘুরে আসলাম। আর আমি ছিলাম কিছুদিন টেকনাফ ছিলাম 1 বছর। ওখানে না হ্যাচারিতে, ওখানে একটা সমুদ্রটা এত সুন্দর, হ্যাচারি পাশেই আমি ছিলাম কয়েকদিন। এত সুন্দর সমুদ্রটা দেখতে, এত ভালো লাগে, খুবই সুন্দর দেখতে আপনার ওই জায়গাটা। তো চিটাগাং জায়গাগুলো মোটামুটি ঘোরা হয়ে গেছে। কিন্তু আপনি কিন্তু চট্টগ্রামে একটা প্রজাপতি পার্ক আছে, সেটাই গেছেন কখনো? ওটা আমার বেশ সুন্দর লাগে। আমার মনে হয় বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা, এবং আমাদের দেশীয় এত প্রজাপতি আছে, সেটা আসলে সেখানে গেলে জানা যায় যে কত রকম ভ্যারাইটি হতে পারে। অনেক ধন্যবাদ নেলি আপু। রীতা পোদ্দার দিদির কাছে একটু আসতে চাই, তার কাছে এসে একটু শুনতে চাই যে ঘোরাঘুরি করতে কোন জায়গাটা সব থেকে বেশি যাওয়া হয়েছে? ঘুরতে সব থেকে বেশি কোথায় যাওয়া হয়? কালো দেখতে পাচ্ছি আমার মোবাইলে, কান পেতে শুনেই যাচ্ছি। হ্যাঁ, আমার মানে ঘুরতে ভালো লাগে, অবশ্যই ঘুরতে ভালো লাগে। তো আমি পাহাড় এবং সমুদ্রের মধ্যে আমার পাহাড়টাই বেশি ভালো লাগে, আকাশ, খোলা আকাশ। আর আর যেখানেই যাই আমার বাংলাদেশিটাই ভালো লাগে। কারণ অনেকে যেমন দার্জিলিং এ যে টাইগার হিল দেখে সবাই একদম ইস টাইগার হিল 7000 ফুট উপরে, মানে অনেক প্রশংসা। কিন্তু আমার মনে হচ্ছে আমার বান্দরবনের ওই পাহাড়ই ভালো। আকাশটাকে মানে মেঘটাকে মনে হয় হাত দিয়ে ধরে জড়িয়ে ধরা যাবে এরকম লাগে। একদমই তাই। নীলগিরিতে উঠলে মনে হয় মেঘের ভেতর দিয়ে হাঁটছি, এরকম একটা অভিজ্ঞতা হয়, ইলিউশনের মতো হয়। বান্দরবান আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা। অনেক ধন্যবাদ। মিষ্টি আপুর কাছে আসতে চাই, ছোট করে মিষ্টি আপুর কাছেও শুনতে চাই যে প্রিয় ঘুরবার জায়গা কাজের ফাঁকে, সেটা একটু শুনে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। প্রিয় জায়গা যেটি বললেন, প্রিয় জায়গা আসলে আমারও কক্সবাজার সবচেয়ে খুব প্রিয় জায়গা, যেখানে আমি বারবার যাই এবং নতুন করে জীবন ফিরে পাই। আসলে আমার তো মনে হয় ঘোরাঘুরি আসলে জীবনের একটি অংশ। এটি না করলে আসলে ভালো লাগে না, এবং জীবন আমার মনে হয় নতুন করে একটা জীবন আবারও ফিরে পায় ঘোরাঘুরি করলে। আর ঢাকা শহরের মধ্যে আমার কাছে মনে হয়েছে বারবার যে আমি যখনই মন খারাপ থাকে তখনই আমি ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যাই। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, খুবই প্রাণের জায়গা আমার কাছে মনে হয়। আমি যখনই মন খারাপ থাকে তখন আমি বারবার ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ঘুরতে যাই। আর জন্মস্থান, অবশ্যই জন্মস্থানে আমি আমার ছেলে মেয়েদেরকে ঘুরতে নিয়ে যাই প্রতি বছরই একবার করে তাদের জন্মস্থান। এবং আমার ছেলে আমার জন্মস্থান, তার যদিও আমাদের ছেলে মেয়েগুলো 3জনেরই ঢাকায় তাদের জন্মস্থান, কিন্তু তারা সেই বাড়িতে অবশ্যই তাদেরকে তারপরও শিকড়ের কাছে ফিরতেই হবে, শিকড়কে জানতেই হবে। বারবার যে শিকড়ের যে টান, এটি যেন তারা ভুলে না যায়, এইজন্য আমি বারবার তাদেরকে অনেক ধন্যবাদ আপু। মুন্নি আপুর কাছে একটু ছোট করে আসতে পারি। মুন্নি আপু, আপনার প্রিয় ঘোরার জায়গা সেটা একটু শুনেন। আপু আমি তো ঘুরেছি অনেক, আমার সবচেয়ে ভালো লাগে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে। ওইখানে গেলে প্রবালগুলি এত স্পষ্ট করে দেখা যায়, মাছের মানে হাঁটা চলা সবকিছু। ওই জায়গাটা আমার বেশি ভালো লাগে, এবং নিরিবিলিতে তরমুজ খাওয়া যায়, ডাব খাওয়া যায়, অনেক মজা লাগে।
ছেড়া দ্বীপটাই আমার বেশি পছন্দের চমৎকার, জায়গা অনেক সেন্ট মার্টিন। ধন্যবাদ। আর আমার এদিকে মনে হয় অনেকজনের সাথে কক্সবাজার আজকে বিচটা কথাই বলা হলো না। ফাহিমা আপু আছেন, মমি আপু আছেন, ওবায়দা আপু আছে, এদিকে লাল ওড়না জড়ানো একজন আছেন, ওনার ফোনের নাম দেখতে পাচ্ছি ফাহিমা আপু, এবং অনেকের সাথে কথা যাদের হয়নি। আসলে শেষ মুহূর্তে চলে এসেছি, সময়টা আসলে সংকলন করতে পারিনি। আজকে অনেক বন্ধুরা আছেন, যেহেতু আগামী দিন অবশ্যই কথা বলবার একটা প্রয়াস থাকবে আমার। একদম বিদায় বেলায় যদি শেষমেশ কিছু বলতে চান শুনুন। বিদায় বেলায় তো আমি ধন্যবাদই দিতে চাইবো আমাদের লেডিস ক্লাব নেক্সাসের যে জাকিয়া সুলতানা আপা আছেন, নেক্সাসের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের আজকের লেডিস ক্লাব অনেক প্রাণবন্ত করে তুলতে সাহায্য করেছেন। উইমেন আইজিএফ এর কর্তৃপক্ষদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। শাহিনা আপু। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ তো দিব জাকিয়া সুলতানা আপুকে, আর আরেকটা ধন্যবাদ দিব আপনাকে, এত প্রাণবন্ত করে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। আর কলাকুশলীদেরকেও অনেক ধন্যবাদ, কারণ সবার প্রচেষ্টায় আসলে একটা অনুষ্ঠান অনেক অনেক ধন্যবাদ। আমরা মিতু আপুর কাছে শুনি। সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই লেডিস ক্লাবকে, এবং ফাহিমা আপু আছেন, ফাহিমা আপু এবং জাকিয়া সুলতানা আপু আছে এবং গাজী রনি আপু, আসলে তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা থাকবে এবং সব সময় সম্মান এবং ভালোবাসা। অনেক ধন্যবাদ আসার জন্য, আমাকেও সমৃদ্ধ করবার জন্য। আমাদের জুমের বন্ধুদের প্রতিও অফুরান ভালোবাসা। কাজ করতে করতে একেবারেই যাতে জীবন যান্ত্রিক না হয়ে যায় সেই খেয়ালটা অবশ্যই রাখবেন, কাজের ফাঁকে ঘোরাঘুরি করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।